এখন আসিও না। আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি সকলকে এসএসসি 2021 শর্ট সিলেবাস ক্র্যাশ কোর্সের আজকের এই বায়োলজি লাইভ ক্লাসে। আশা করি তোমরা সকলে অনেক ভালো রয়েছো। তো আজকে গতদিন আমাদের দ্বিতীয় অধ্যায় শেষ ক্লাসের মাধ্যমে অধ্যায়টি সম্পন্ন হয়েছে এবং আজকে আমরা শুরু করব অধ্যায় 4 অর্থাৎ জীবনী শক্তি এবং আমাদের ক্লাসের বিষয় হবে জীবনী শক্তির প্রথম অংশ। এবং আমাদের সাথে ইনস্ট্রাক্টর হিসেবে আছেন ফারিহা তাসনিম সাবা আপু। চলে যাচ্ছি আপুর কাছে। আপু আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো গত ক্লাসে তোমাদেরকে যে অধ্যায় 2 ছিল জীবকোষ ও টিস্যু, সেই চ্যাপ্টারটা একটা রিভিউ ক্লাস নিয়েছিলাম এবং তার মাধ্যমেই আমাদের চ্যাপ্টারটা অনেক ভালোভাবে শেষ হয়েছে। তো এখন আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে অধ্যায় 4, যেটার নাম জীবনী শক্তি। এই চ্যাপ্টারে তোমাদের মূলত 2টা টপিক আছে। টপিকগুলো হচ্ছে সালোক সংশ্লেষণ এবং শ্বসন। তো এই চ্যাপ্টারটাকে আমরা এই 2টা ভাগে ভাগ করতে পারি, সালোক সংশ্লেষণ এবং শ্বসন। তো আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে মূলত যে উদ্ভিদ যে খাদ্যটা তৈরি করে বিভিন্ন মাধ্যমে, সেটা হচ্ছে সালোক সংশ্লেষণ। সেই টপিকে আমরা আজকে আলোচনা করব। তো ফার্স্টে আসি যে জীবনী শক্তি যে ওয়ার্ডটা, এটার অর্থটা কি। জীবনী শক্তি শব্দের অর্থটা হচ্ছে আমরা যে আমাদের জীবনটা পরিচালনা করছি, এই জীবনটা পরিচালনা করার জন্য কিন্তু আমাদের বিভিন্ন রকম শক্তির প্রয়োজন হয়। এই শক্তিটা আমরা বিভিন্ন মাধ্যমে পেয়ে থাকি। তো এই শক্তিটাই হচ্ছে মূলত জীবনী শক্তি। আমাদের দেহে প্রতিনিয়ত বিভিন্ন রকমের বিপাক ক্রিয়া চলতে থাকে। তোমাদের অনেকেরই প্রশ্ন আছে যে বিপাক জিনিসটা কি। বিপাক হচ্ছে, এটার ইংলিশ হচ্ছে মেটাবলিজম। বিপাক হচ্ছে আমাদের দেহে বিভিন্ন রকমের হতে পারে, মূলত হচ্ছে 2 ধরনের। একটা হচ্ছে ক্যাটাবলিজম এবং আরেকটা হচ্ছে অ্যানাবলিজম। এটা তোমাদের বইয়ে নাই, তাও আমি তোমাদের অনেকেরই বিপাক সম্পর্কে একটা ধারণা নাই, সেজন্য আমি বলতেছি। বিপাক হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে ক্যাটাবলিজম আর একটা হচ্ছে অ্যানাবলিজম। ক্যাটাবলিজমে যেটা হয়, তোমার একটা বড় একটা বস্তু ভেঙে ছোট ছোট অংশে পরিণত হয়, এটা হচ্ছে ক্যাটাবলিজম। আর যেটা অ্যানাবলিজম, সেটা হচ্ছে ছোট ছোট অংশ জোড়া লেগে একটা বড় অংশ সৃষ্টি করে। তো এরকম বিভিন্ন ভাঙন গড়ন এরকম বিক্রিয়া আমাদের শরীরের মধ্যে হয়ে থাকে, সেটাই হচ্ছে মূলত বিপাক। তো এই বিপাকের জন্য আমাদের শক্তির প্রয়োজন, সেই শক্তিটাই হচ্ছে জীবনী শক্তি। এখন আসো তোমাদের বইয়ের যদি একদম শুরু থেকে শুরু করতে চাই, সেটা হচ্ছে তোমাদের বইয়ে একটা শব্দ আছে, সেটা নাম হচ্ছে তাইলে। আচ্ছা, এখন এই জীবনী শক্তিটার যে মূল অংশ আমাদের ডিএনএ আর আরএনএ, আমাদের শরীরের কোষের নিউক্লিয়াসের যে ক্রোমোজোম অংশ, ওই ক্রোমোজোম অংশে থাকে ডিএনএ বা আরএনএ। এই ডিএনএর একটা গাঠনিক উপাদান হচ্ছে অ্যাডেনিন। ডিএনএ তে 4 ধরনের নাইট্রোজেন বেস থাকতে পারে, তার মধ্যে অ্যাডেনিন হচ্ছে এক ধরনের। অ্যাডেনিন ছাড়াও কি কি থাকে, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, এই 4 ধরনের নাইট্রোজেন বেস বা ক্ষার থাকে, তার মধ্যে অ্যাডেনিন হচ্ছে একটা। যখন এই অ্যাডেনিনের সাথে, আচ্ছা অ্যাডেনিনের সংকেতটা যদি আমি খুব ছোট করে বলতে চাই, অ্যাডেনিনের সংকেত হচ্ছে এই যে চিত্র দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এক ধরনের জৈব যৌগ। এই জৈব যৌগটার গঠনটা হচ্ছে এরকম দেখতে। ভেতরে আরো অনেক কিছু আছে, সেটা তোমাদের জানা দরকার নেই। তো এই অংশটা হচ্ছে আমাদের অ্যাডেনিন, যে অংশ দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অ্যাডেনিন। এই অ্যাডেনিনের সাথে যখন একটা 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার যুক্ত হয়,
এটা হচ্ছে আমাদের 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার, যেটা আমি ব্লু কালি দিয়ে এঁকেছি। এটা হচ্ছে 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার অ্যাডিনিনের সাথে যুক্ত হয়ে গঠন করে অ্যাডিনোসিন। হ্যাঁ, অ্যাডিনোসিন। তো এই পুরো যৌগটাই হচ্ছে আমাদের অ্যাডিনোসিন, এই পুরো যৌগটা হচ্ছে আমাদের অ্যাডিনোসিন। এই অ্যাডিনোসিনের সাথে যখন একটা ফসফেট যুক্ত হয়, এই যে একটা ফসফেট যুক্ত হলো, কয়টা ফসফেট যুক্ত হলো? একটা। আচ্ছা, ফসফেটের সংকেত হচ্ছে PO4 3-, এটা হচ্ছে আমাদের ফসফেটের সংকেত। এই ফসফেটটা যখন অ্যাডিনোসিনের সাথে যুক্ত হয়, একটা যেহেতু যুক্ত হয়েছে সেহেতু আমরা এটাকে বলি অ্যাডিনোসিন মনোফসফেট, যেটার সংক্ষেপে বলা হয় AMP। একটা যুক্ত হলো, এখন এর সাথে যুক্ত হলো আরেকটা ফসফেট যুক্ত হলো। হ্যাঁ, এই যে ফসফেট যুক্ত হওয়াটা, ফসফেট গ্রুপ যুক্ত হওয়ার এই প্রক্রিয়াটার নাম হচ্ছে ফসফোরাইলেশন। ফসফোরাইলেশনটা কি? এই যে তোমার AMP অর্থাৎ অ্যাডিনোসিন মনোফসফেটের সাথে আরেকটা ফসফেট যুক্ত হচ্ছে, এটা হচ্ছে ফসফোরাইলেশন। যে কোনো কিছুর সাথে ফসফেট যুক্ত হওয়ার প্রক্রিয়াটার নামই হচ্ছে ফসফোরাইলেশন। এটা অনেক সময় জ্ঞানমূলক আসতে পারে, ফসফোরাইলেশন কি? তো সেক্ষেত্রে আনসার হবে কোনো রাসায়নিক যোগে ফসফেট অণু যুক্ত হওয়ার প্রক্রিয়াটাই হচ্ছে ফসফোরাইলেশন। এই যে ফসফেট যুক্ত হলো, এখন কয়টা ফসফেট অণু আছে? দুটো না? তো দুটো ফসফেট অণু যেহেতু আছে অ্যাডিনোসিনের সাথে, সেহেতু এটাকে বলা হয় ADP বা অ্যাডিনোসিন ডাইফসফেট। ডাই মানে হচ্ছে দুইটা, সেহেতু এটাকে বলা হয় ADP, অ্যাডিনোসিন ডাইফসফেট। এর সাথে যখন আরো একটা ফসফেট যুক্ত হয়, তিনটা ফসফেট না, তখন সেটাকে বলা হয় ATP বা অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এখানে যে তোমার ফসফেট গুলো যুক্ত হচ্ছে, ফসফেট গুলো যুক্ত হওয়ার সময় কিন্তু শক্তির প্রয়োজন হয়। হ্যাঁ, ফসফেট গুলো যুক্ত হওয়ার সময় আমাদের শক্তির প্রয়োজন হয়, শক্তিটা আমরা গ্রহণ করে থাকি যখন ফসফেটটা যুক্ত হয়। এর মধ্যে এই যে বন্ধনগুলো দেখতে পাচ্ছি আমরা, মাঝখানে আমি দেখাচ্ছি, এই বন্ধনের মধ্যেও কিন্তু শক্তি থাকে। এই শক্তি যুক্ত হয়ে, শক্তির মাধ্যমে কিন্তু এই ফসফেট গুলো যুক্ত হয়। তো ফসফোরাইলেশন ঘটার সময় কি ঘটে? আমরা শক্তিটা পরিবেশ থেকে গ্রহণ করি, পরিবেশ বা খাদ্য থেকে গ্রহণ করি। যখন আমরা এই ফসফেট, এই বাইরের যে ফসফেটটা, এটাকে যখন আমি বিচ্ছিন্ন করে দিতে চাইবো, ধরলাম আমি এই বাইরের ফসফেটটাকে বিচ্ছিন্ন করে দিলাম, তখন কিন্তু এই ফসফেটটা থাকবে না। দাঁড়ান, ইরেজারটা কই? এই ফসফেটটা থাকবে না, তখন বন্ধনটাও কিন্তু ভেঙে যাবে। হ্যাঁ, এই ফসফেটটা আলাদা হয়ে গেল, মাঝের একটা বন্ধন ভেঙে গেল। তো এই বন্ধনের যে শক্তিটা কিন্তু আবার পরিবেশে চলে গেল। এই যে আমরা একটা ফসফেট গ্রুপকে বিচ্ছিন্ন করে দিচ্ছি, এটারও একটা নাম আছে, এটার নাম হচ্ছে ডিফসফোরাইলেশন। তো দুটো নাম পেলাম, একটা হচ্ছে ফসফোরাইলেশন আর একটা হচ্ছে ডিফসফোরাইলেশন। ফসফোরাইলেশনে ফসফেট গ্রুপটা যুক্ত হয়, ডিফসফোরাইলেশনে ফসফেট গ্রুপটা বিচ্ছিন্ন হয়ে যায়। ফসফোরাইলেশনের শক্তিটা আমরা গ্রহণ করি, ডিফসফোরাইলেশনের শক্তিটা আমরা পরিবেশে ছেড়ে দিই। এখন এখানে যে আমি শক্তি ওয়ার্ডটা বারবার ইউজ করতেছি, এই শক্তি একটা পরিমাণ আছে। হ্যাঁ, এই যে আমরা এখানে একটা ফসফেটের সাথে যে আরেকটা ফসফেট গ্রুপ যুক্ত হলো, এই ফসফেট গ্রুপের মাঝে যে বন্ধনীটা আছে, এই যে বন্ধনীটা যেটা রেড দিয়ে বুঝালাম, এই বন্ধনীতে কিন্তু কিছু পরিমাণ শক্তি সঞ্চিত থাকে। এই শক্তির অ্যামাউন্টটা হচ্ছে 7.3 কিলো ক্যালোরি। কিলো ক্যালোরি, এই কি বলে, এককটা মনে রাখবা, কিলো ক্যালোরি। এই এখন যদি আমি কিলো ক্যালোরিটাকে জুলে নিতে চাই, সেক্ষেত্রে কি করব? আমরা জানি কি 1 ক্যালোরি সমান 4.2 জুল। 4.2 জুল, জানি না এটা 4.2 বা 4.184, সেটাকে আমরা 4.184 হচ্ছে যেটা অ্যাকচুয়াল, এটাকে আমরা অনেক সময় সংক্ষেপে 4.2 বলি। তো এখন 7.3 কে যদি ক্যালোরিকে যদি আমি জুলে নিতে চাই, সেক্ষেত্রে কি 4.184 দিয়ে গুণ করব। 4.184 দিয়ে গুণ করলে দেখা যাবে 30.55 এর কাছাকাছি একটা মান আসবে।
তো এটার একক হবে কিলোজুল। কি বললাম, এই যে একটা ফসফেটের সাথে আরেকটা ফসফেট যুক্ত হলো, মাঝখানে একটা বন্ধন আছে না, এই বন্ধনের মধ্যে একটা শক্তি সঞ্চিত থাকে। এই শক্তিটা হচ্ছে, শক্তির পরিমাণ হচ্ছে 7.3 কিলো ক্যালোরি, যেটাকে আমরা কিলোজুলে নিলে হবে 30.55। তোমাদের বইয়ে সেকেন্ড পেজে আছে একদম ফার্স্ট দিকে এই 7.3 কিলো ক্যালোরি বা 30.55 কিলোজুল। তো এমসিকিউতে এটা আসতে পারে যে তোমার ফসফেট বন্ধনীর প্রান্তে কি পরিমাণ শক্তি সঞ্চিত থাকে, সেক্ষেত্রে এই 30.55 দিয়েও কিন্তু অপশন দিতে পারে, কিলো জুলেও দিতে পারে, কিলো ক্যালোরিতেও দিতে পারে, সেক্ষেত্রে এই দুটো হবে আনসার। ঠিক আছে, তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম হচ্ছে কিভাবে অ্যাডেনিন থেকে, এই যে রেড অংশটা এটা হচ্ছে অ্যাডেনিন, এই অ্যাডেনিন থেকে আমরা কিভাবে এটিপি উৎপন্ন করি। যখন অ্যাডেনিনের সাথে একটা রাইবোজ সুগার যুক্ত হয় 5 কার্বন বিশিষ্ট, এরপর এর সাথে 3টা ফসফেট গ্রুপ যুক্ত হয়, এভাবে কি এটিপিটা উৎপন্ন হয়। তো অনেক সময় আসতে পারে এএমপি কি বা এডিপি কি বা এটিপি কি, তখন কি এগুলোর ফুল ফর্মটা লিখে দিবে। এএমপি হচ্ছে অ্যাডেনোসিন মনোফসফেট, আর এডিপি হচ্ছে অ্যাডেনোসিন ডাইফসফেট, এবং এটিপি হচ্ছে অ্যাডেনোসিন ট্রাইফসফেট। এখন তোমাদের এখন অনুধাবনমূলক প্রশ্নে একটা প্রশ্ন প্রায় সময় আসতে দেখছি আমি, সেটা হচ্ছে এটিপি কে কেন জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা বলা হয়? জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা, অথবা ইংলিশে আসতে পারে যে এটিপি কে কেন বায়োলজিক্যাল কয়েন বা এনার্জি কয়েন বলা হয়। কেন বলা হয়? এখানে যে জৈব মুদ্রা ওয়ার্ডটা দেখতে পাচ্ছি, যে মুদ্রা ওয়ার্ড, মুদ্রা বা কয়েন, আমরা টাকা বা কয়েনকে জমিয়ে রাখতে পারি, যখন আমাদের প্রয়োজন হয় সেটাকে আমরা খরচ করি, তাই না? যখন আমরা আমাদের মনে হয় যে এটা দরকার, তখন আমরা এটাকে খরচ করে ফেলি। ঠিক সেম ভাবে এই এটিপিটাও কিন্তু আমাদের দেহে জমা থাকে, যখন আমাদের প্রয়োজন হয় তখন এইটা কি শক্তিটা কি বলে, তখন এটা শক্তিটা সরবরাহ করে। বুঝতে পারছো? এই এটিপিটা হচ্ছে একটা জৈব যৌগ, এই জৈব যৌগটা শক্তি জমা রাখে, এবং যখন আমাদের প্রয়োজন হয় তখন সেটা শক্তি সরবরাহ করে। মূলত এই কারণে এটিপিকে বলা হয় বায়োলজিক্যাল কয়েন বা শক্তি মুদ্রা, জৈব মুদ্রা, অথবা এনার্জি মুদ্রা বা শক্তি মুদ্রা। ঠিক আছে, এটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? এএমপি এর পূর্ণরূপ কি? এএমপি এর পূর্ণরূপ হচ্ছে, কই কলম কই, অ্যাডিনোসিন মোনোফসফেট, এএমপি। যখন দুইটা হবে তখন মোনোর জায়গায় থাকবে ডাই, তারপর 3টা থাকলে মোনোর জায়গায় থাকবে কি ট্রাইফসফেট। ঠিক আছে, আমি নেক্সট স্লাইডে চলে যাই, তাইলে আমি একটু পর্যন্ত বুঝাইতে পারছি। তাইলে এটা হচ্ছে কি কিভাবে আমরা অ্যাডিনিন থেকে এটিপি উৎপন্ন করি সেটা। ঠিক আছে, এখন জীবনী শক্তি হচ্ছে আমরা শক্তিটাকে বিভিন্নভাবে ইউজ করতে পারি। শক্তিকে আমরা সংগ্রহ করতে পারি, এরপর কি রূপান্তর করতে পারি। রূপান্তর কিরকম? এই যে সূর্য থেকে উদ্ভিদ যে সূর্য থেকে আলোটাকে গ্রহণ করে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করছে, সেক্ষেত্রে একটা রূপান্তর ঘটছে না? কিরকম রূপান্তর ঘটছে? উদ্ভিদ সৌরশক্তিটাকে রূপান্তরিত করে রাসায়নিক শক্তিতে পরিণত করে। তো এটা এক প্রকার রূপান্তর। তো যেরকম দরকার সেভাবে আমরা রূপান্তর করতে পারি। এছাড়াও শক্তিটা আমাদের দেহে সঞ্চিত অবস্থায় থাকে। কিভাবে সঞ্চিত থাকে? আমাদের ধরো খাদ্যের শরীরে ঘাটতি দেখা যাচ্ছে, তখন কি করে এই সঞ্চিত খাদ্যটাই মূলত আমাদেরকে সাহায্য করে। এরপর কি আমরা শক্তিটা অনেক সময় পরিবেশে ফেরতও দিয়ে দিই। ঠিক আছে, এইভাবে আমরা শক্তিটাকে বিভিন্নভাবে ইউজ করি। এখন এক্ষেত্রে একটা বিক্রিয়া দেখি যে এটিপি থেকে এটিপিটা শক্তি ত্যাগ করে এডিপিতে পরিণত হয়, আর এডিপিটা শক্তি গ্রহণ করে এটিপিতে পরিণত হয়। ঠিক আছে, এটা তো আমি এর আগের স্লাইডে বুঝাই দিছি। ওকে, এখন আসি সালোক সংশ্লেষণে। তো এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি, যে এখানে একটা উদ্ভিদ আছে, এখানে একটা সূর্য আছে। তো উদ্ভিদ কি করে, এখানে একটা সূর্য আছে না, এই সূর্য থেকে কি যায়? লাইট। এই লাইটটা কি আকারে যায়? লাইটটা যায় হচ্ছে ফোটন আকারে। ফোটন
ফোটন জিনিসটা কি? লাইটের দুই ধরনের বৈশিষ্ট্য আছে, একটা হচ্ছে ওয়েভ মানে তরঙ্গ বৈশিষ্ট্য, আর একটা হচ্ছে কণার বৈশিষ্ট্য। তো লাইটের যে কণার বৈশিষ্ট্য সেটাকে মূলত ফোটন বলে। সূর্য থেকে যে আলোটা আসে, পৃথিবীতে যে আলোটা আসে, সেই আলোটা হচ্ছে মূলত কিছু ফোটন কি প্যাকেট আকারে আসে, সেজন্য এটাকে বলা হয় ফোটন। ফোটনের যে ফোটো ওয়ার্ডটা, এই ফোটো ওয়ার্ডটার অর্থ কিন্তু আলো। তো এই লাইটটা পাতায় প্রবেশ করে ফোটন আকারে। হ্যাঁ, এছাড়াও এই বায়ুতে কি থাকে? বায়ুতে থাকে হচ্ছে কার্বন ডাই অক্সাইড, থাকে না? তো এই কার্বন ডাই অক্সাইডটা কি উদ্ভিদ গ্রহণ করে। আর কি লাগে? আর হচ্ছে তোমার এই যে মাটির নিচে থাকে হচ্ছে পানি, তাছাড়া থাকে খনিজ লবণ। তো এই পানি আর খনিজ লবণটাকে উদ্ভিদ এই যে মূলের মাধ্যমে শোষণ করে। ওই যে জাইলেমের মাধ্যমে কি শোষণ করে পাতায় পৌঁছে দেয়। তো এই মূলত আমাদের সালোক সংশ্লেষণে এই চারটা জিনিস ইম্পর্টেন্ট। এই চারটা এগুলোকে চারটা উপকরণ লাগে আমাদের সালোক সংশ্লেষণ ঘটাতে। তো এই চারটা উপকরণ কি কি? লাইট, কার্বন ডাই অক্সাইড, পানি, খনিজ লবণ। এছাড়াও আরো একটা জিনিস লাগে, যেটা হচ্ছে পাতা নিজের মধ্যেই রয়েছে। সেটা কি? সেটা হচ্ছে এই অ্যারো দিয়ে না বুঝাই, সেটা কি কেউ বলতে পারবে? পাতার মধ্যে থাকে সালোক সংশ্লেষণের উপকরণ। আচ্ছা, সালোক সংশ্লেষণে আরো একটা জিনিস লাগে, সেটা হচ্ছে ক্লোরোফিল। তো মূলত এই উপকরণগুলো দিয়েই সালোক সংশ্লেষণ বিক্রিয়াটা সংঘটিত হয়। সালোক সংশ্লেষণের যে বিক্রিয়া, এটাকে বলা হয় জৈব রাসায়নিক বিক্রিয়া, কারণ এখানে আমাদের জৈব যৌগ দরকার হচ্ছে এবং এক্ষেত্রে একটা রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হচ্ছে, মাঝখানে একটা রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়। বিক্রিয়াটা কিরকম? বিক্রিয়াটা হচ্ছে কোথায় লিখবো, এখানে লিখি। বিক্রিয়াটা হচ্ছে আমরা যে কার্বন ডাই অক্সাইড নিই, এই কার্বন ডাই অক্সাইড দিলাম, কার্বন ডাই অক্সাইড লাগবে হচ্ছে 6 অণু, 6 অণু কার্বন ডাই অক্সাইড লাগবে, সাথে লাগবে আমাদের 12 অণু পানি। এই যে কার্বন ডাই অক্সাইডের সাথে পাশে যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, 6, 12। এরপর বিক্রিয়াতে আমাদের কি কি লাগে? আরো আলো লাগে, সাথে লাগে ক্লোরোফিল। হ্যাঁ, তো এগুলো গেল। তো কি উৎপন্ন হয়? আমাদের সালোক সংশ্লেষণের মেইন যে জিনিসটা, আমার মেইন যে মানে কি বলে উৎপাদক, যেটা সেটা হচ্ছে C6H12O6। এটা হচ্ছে গ্লুকোজ বা সরল শর্করা। এটা হচ্ছে এক ধরনের হেক্সোজ। হেক্সোজ কেন? কারণ এখানে কি 6টা কার্বন থাকে। তো গ্লুকোজ উৎপন্ন হলো। গ্লুকোজের পাশাপাশি 2টা বাই প্রোডাক্ট উৎপন্ন হয়, সেগুলো কি কি? এখানে কোথায় লিখবো? আচ্ছা, এখানে লিখি। 2টা বাই প্রোডাক্ট উৎপন্ন হয়, সেগুলো হচ্ছে H2O এবং অক্সিজেন। এই যে H2O বা পানি এবং অক্সিজেন উৎপন্ন হয় 6 অণু করে। তো এই সংখ্যাটা অবশ্যই মনে রাখবে যে কার্বন ডাই অক্সাইড 6 অণু, পানি 12 অণু, দুটা বিক্রিয়া করে আলো এবং ক্লোরোফিলের সহায়তায় গ্লুকোজ, পানি এবং অক্সিজেন উৎপন্ন করে, যার মধ্যে পানি আর অক্সিজেন হচ্ছে বাই প্রোডাক্ট বা উপজাত, যেগুলো আমাদের দরকার নেই তাও উৎপন্ন হয়, এবং এগুলো উৎপন্ন হয় হচ্ছে 6 অণু করে। এটাই হচ্ছে আমাদের সালোক সংশ্লেষণের মূল যে বিক্রিয়া সেটা। ঠিক আছে? এখন এই পাতার মধ্যে থাকে মেসোফিল টিস্যু নামে একটা টিস্যু থাকে। এই টিস্যুর মধ্যে মূলত কার্বন ডাই অক্সাইড এবং লাইটটা প্রবেশ করে। এই মেসোফিল টিস্যুর মাধ্যমে যখন প্রবেশ করে, এই মেসোফিল টিস্যুর মাধ্যমে যখন প্রবেশ করে, তখন ওই টিস্যুর মধ্যে থাকে ক্লোরোফিল। ওই ক্লোরোফিলের ভেতরে আবার কি থাকে? স্ট্রোমা থাকে, তারপর থাইলাকয়েড বা গ্রানাম চাকতি থাকে। ওই অংশের মধ্যে মূলত আমাদের সালোক সংশ্লেষণ গুলো ঘটে। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে মেসোফিল টিস্যু কি? মেসোফিল টিস্যু সম্পর্কে আমি বলবো একটু পরে। একটু পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? আশা করি কারো সমস্যা নাই, বলতে বুঝতে পারছো। আচ্ছা, তাইলে এটুকু হচ্ছে একদম যদি আমি সিম্পলিফাই বলতে চাই সেটা। তো বিক্রিয়াটা অবশ্যই মনে রাখবে, এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এক্ষেত্রে তোমাদের অনেক সময় প্রশ্ন আসতে পারে যে CO2 বদলে তোমাদের পি দিয়ে দিল, মানে যদি সিকিউ এর কথা ভাবি, CO2 বদলে পি দিয়ে দিল, আর এখানে থাকলো H2O।
তো তখন তোমাদের বুঝে নিতে হবে যে এই পি জিনিসটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, মানে এই বিক্রিয়াটা মনে রাখলে তোমরা ওই সিকিউ তো ইজিলি বুঝে নিতে পারবে যে কোনটা কি। ঠিক আছে, আচ্ছা নেক্সট চলে যাই। এখানে এই চিত্রটা তোমাদের বইয়ে আছে। এখন এই চিত্রটা আমি বুঝাবো তোমাদেরকে। এই যে সূর্যের আলো, এই সূর্যটা এখানে লাইট দিচ্ছে, তারপর বায়ুর কার্বন ডাই অক্সাইডটা পাতায় প্রবেশ করছে। এই পাতার এই অংশটাকে যদি আমি আর একটু বড় করে দেখি তাহলে দেখতে পারবো হচ্ছে মেসোফিল টিস্যু। এটা পুরোটা হচ্ছে মেসোফিল টিস্যু, এর মাঝখানে থাকে মেসোফিল কোষ, অনেকগুলো কোষ মিলে কি মেসোফিল টিস্যু। এই মেসোফিল টিস্যুর নিচের প্রান্তে থাকে স্ট্রোমা বা পত্ররন্ধ্র। হ্যাঁ, এই পত্ররন্ধ্রের মাধ্যমে মূলত কি গ্যাসীয় আদান প্রদানটা ঘটে উদ্ভিদের মধ্যে। এখন প্রত্যেকটা মেসোফিল কোষের একটাকে যদি আমি আর একটু বড় করে দেখি, তার মধ্যে থাকে হচ্ছে ক্লোরোপ্লাস্ট, যেটা আমরা অধ্যায় 2 তে পড়েছি। ক্লোরোপ্লাস্টের গঠনে গ্রানাম চক্র বা থাইলাকয়েড থাকে একটা, আর এটা থাকে হচ্ছে স্ট্রোমা থাকে। হ্যাঁ, স্ট্রোমা থাকে। এখন সালোক সংশ্লেষণকে একজন বিজ্ঞানী, ওনার নাম হচ্ছে ব্ল্যাকম্যান 1905 সালে এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়াকে দুটি পর্যায়ে ভাগ করেন। দুটি পর্যায় কি কি? একটা হচ্ছে আলোক পর্যায়, আলোক নির্ভর পর্যায়, আর একটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়। তো এই গ্রানাম চক্র বা থাইলাকয়েডে আমাদের আলোক নির্ভর পর্যায়টা সংঘটিত হয়, আলোক নির্ভর সংঘটিত হয়। আর স্ট্রোমাতে ঘটে হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়টা। ঠিক আছে, আচ্ছা এই চিত্রটা আশা করি বুঝতে পারছো সবাই। এখন আসো মেসোফিল টিস্যু কি। এখানে একটা মেসোফিল টিস্যুর চিত্র দেখতে পাচ্ছি। তোমার পাতাটা অনেক পাতলা ধরনের হয়। পাতার দুই দিকে দুইটা এপিডার্মিস থাকে না, পাতার দুই দিকে দুইটা এপিডার্মিস থাকে। তো এটা হচ্ছে পাতার একটা পৃষ্ঠ, আর এটা হচ্ছে আরেকটা পৃষ্ঠ। হ্যাঁ, পাতার উপরের পৃষ্ঠে তোমার অনেক সময় কি একটা পাতা যদি খেয়াল করো দেখবে যে পাতার উপরের পৃষ্ঠটা একটু বেশি সবুজ থাকে, কিন্তু নিচের পৃষ্ঠটা একটু কম সবুজ থাকে। উপরের পৃষ্ঠটা বেশি সবুজ থাকার কারণ হচ্ছে ওখানে ক্লোরোফিলের পরিমাণ বেশি থাকে, আর নিচের পৃষ্ঠটাতে কম থাকে। এখন মেসোফিল টিস্যু কি? তোমার দুইটা এপিডার্মিসের মাঝখানে যে যে কোষগুলো থাকে ওগুলো হচ্ছে মূলত মেসোফিল কোষ। এই কোষগুলো একত্রিত হয়ে মেসোফিল টিস্যু গঠন করে। তো এই মেসোফিল টিস্যুতেই মূলত আমাদের সালোক সংশ্লেষণটা ঘটে থাকে, কারণ এই মেসোফিল টিস্যুতেই মূলত ক্লোরোফিলটা থাকে। এখন মেসোফিল টিস্যু হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে প্যালিসেড প্যারেনকাইমা এবং একটা হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা। এই দুই ধরনের কোষ থাকে মেসোফিল টিস্যুতে। যেটাতে বেশি ক্লোরোফিল থাকে সেটা হচ্ছে প্যালিসেড, যেটাতে কম থাকে সেটা হচ্ছে কি স্পঞ্জি প্যারেনকাইমা। আচ্ছা, এর চেয়ে বেশি জানার দরকার নেই। ওকে, মেসোফিল টিস্যু গেল। এরপর আসি পত্ররন্ধ্র। পত্ররন্ধ্র হচ্ছে এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি। এখানে একটা পাতাকে জুম করে দেখলে আমরা অনেকগুলো পত্ররন্ধ্রের সাথে আরো কোষ দেখতে পাচ্ছি। এটাকে যদি আমি আর একটা পত্ররন্ধ্রকে যদি জুম করে দেখি, এখানে দেখতে পাচ্ছি কি একটা রন্ধ্র আছে যার মাধ্যমে মূলত গ্যাসীয় আদান প্রদানটা ঘটে। কিরকম গ্যাসীয় আদান প্রদান? আমরা উদ্ভিদ যে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে বা ত্যাগ করে, যখন গ্রহণ করে সেটা কি সালোক সংশ্লেষণ, যখন ত্যাগ করে সেটা হচ্ছে শ্বসন। আর এই পত্ররন্ধ্রকে দুটো রক্ষী কোষ কি রক্ষা করে, এজন্য এদেরকে বলা হয় গার্ড সেল। এছাড়া এর আশেপাশে থেকে বিভিন্ন রকমের কোষ, প্যারেনকাইমা কোষ থাকতে পারে, সঙ্গী কোষ থাকতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে মূলত পত্ররন্ধ্র। এখন আসি সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। সালোক সংশ্লেষণ প্রক্রিয়াকে দুইটা পর্যায়ে ভাগ করেন। নাম বললাম কি ব্ল্যাকম্যান 1905 সালে। তো একটা হচ্ছে আলোক পর্যায়, আর একটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়। তো আমি ইতিমধ্যে বলছি যে আলোক নির্ভর পর্যায় যেটা, সেটা হচ্ছে তোমার ক্লোরোফিলের যে থাইলাকয়েড অংশ আছে সেখানে ঘটে। আর যে আলোক নিরপেক্ষ পর্যায়টা সেটা হচ্ছে স্ট্রোমাতে। এখন আমি যদি ডিরেক্ট আলোক নির্ভর পর্যায়ে চলে যাই, আলোক নির্ভর পর্যায়টা হচ্ছে এই ওয়ার্ডটা দেখে বুঝতে পারতেছি এই পর্যায়ে সংঘটিত করার জন্য আমাদের আলোর প্রয়োজন, অর্থাৎ এটা দিনের বেলা ঘটে। এটা কিন্তু রাতের বেলা ঘটতে পারে না। যে আলোক নির্ভর পর্যায়টা সেটা রাতের বেলায় ঘটে না, শুধুমাত্র দিনের বেলায় ঘটে, যেহেতু এটা আলো প্রয়োজন। রাতের বেলা তো আলো থাকে না, সেহেতু এটা রাতে ঘটে না। আর কি এটা গ্রানামে থাইলাকয়েডে ঘটে। আর এক্ষেত্রে উৎপাদ হচ্ছে এখানে একটা ভুল আছে, এটা ডিপিএস না, এই জিনিসটাই ভুল। এটা হচ্ছে
NADPH। এই আলোক নির্ভর পর্যায় শেষে আমরা কোন দুইটা জিনিস পাবো? আমরা পাবো এটিপি এবং NADPH2 যদি সিম্পলি বলতে চাই NADPH2। এখন এখানে বিক্রিয়াগুলো কিভাবে ঘটে? তো আলোক নির্ভর পর্যায় জানার আগে আমাদের দুইটা বিক্রিয়া কথা জানতে হবে। একটা হচ্ছে ফটোফসফোরাইলেশন এবং আরেকটা হচ্ছে ফটোলাইসিস। এই দুটা বিক্রিয়া কি সেটা জানতে হবে। ফটোফসফোরাইলেশন আরেকটা হচ্ছে ফটোলাইসিস। আচ্ছা, ফার্স্ট আসো ফটোলাইসিসে। ফটোলাইসিস জিনিসটা কি? উদ্ভিদ যে মূলের মাধ্যমে পানিটা গ্রহণ করে না নিজের দেহে, এরপর কি সেটা জাইলেম টিস্যুর মাধ্যমে পাতায় পৌঁছায়। পাতায় পৌঁছানোর পর যেটা হয়, ধরলাম এটা পাতা, ধরলাম এটা হচ্ছে একটা পাতা। তো পানি যেটা আছে, পানির অণুটা বিভিন্ন অংশে বিভক্ত হয়ে যায়। H2O যেটা আছে সেটা কি কি উৎপন্ন করে? পানি ভেঙে হাইড্রোজেন আয়ন, ইলেকট্রন এবং অক্সিজেন উৎপন্ন করে। তার মধ্যে হাইড্রোজেন আয়ন আর ইলেকট্রনটা পাতায় থাকে, কিন্তু অক্সিজেনটা কি পত্ররন্ধ্রের মাধ্যমে পাতা থেকে বের হয়ে যায়। বুঝতে পারছো? তো এই যে H2O টা যে ভেঙে গেল, তো এই জন্য এটাকে পানির বিয়োজনও বলে। পানির বিয়োজন বা ইংলিশে যদি বলি লাইসিস শব্দটার অর্থ হচ্ছে ভেঙে যাওয়া। তো যেহেতু এখানে পানির ভাঙন ঘটছে সেহেতু এটাকে বলা হয় লাইসিস। আর এরা যেহেতু আলোর উপস্থিতিতে হয়, হ্যাঁ আলোর উপস্থিতিতে হয়, সেজন্য এটাকে বলা হয় কি ফটোলাইসিস। এটা অনেক সময় জ্ঞানমূলক আসে যে ফটোলাইসিস কি। ফটোলাইসিস হচ্ছে তোমার সূর্যালোক আর ক্লোরোফিলের সহায়তায় পানি বিয়োজিত হয়ে কি অক্সিজেন, হাইড্রোজেন আর ইলেকট্রন উৎপন্ন করে। এই প্রক্রিয়াটাকেই মূলত বলা হয় কি পানির ফটোলাইসিস। ঠিক আছে? তো এটাই হচ্ছে মূলত এই বিক্রিয়া। তো পরবর্তীতে এই H+ কি করে? এই H+ যেটা আছে তোমার পাতার মধ্যে কিন্তু অলরেডি কি কি থাকে? পাতার মধ্যে থাকে হচ্ছে কিভাবে বুঝাই, পাতার মধ্যে থাকে হচ্ছে ADP এবং NADP। এই দুইটা জিনিস কিন্তু পাতার মধ্যে অলরেডি থাকে। আচ্ছা, NADP-টা মনে হয় বলি নাই। NADP একটা জিনিস আছে আর NADPH2 একটা জিনিস আছে। NADP-টা কি? NADP হচ্ছে নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। তোমাদের বইয়ে আশা করি আছে এটার ফুল ফর্মটা, তো দেখে নিবা। যদি নাও থাকে গুগলে দেখতে পারবা, মানে স্পেলিং সহ। এখানে লিখছি না সেটা। আর NADP হচ্ছে নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। আর এটার সাথে যখন H+ যুক্ত হয় তখন এটাকে বলা হয় NADPH2। হ্যাঁ, এই অবস্থাটাকে বলা হয় বিজারিত NADP বা বিজারিত নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। বিজারিত কেন? যখন কোনো একটা যৌগের সাথে হাইড্রোজেন আয়নটা যুক্ত হয় তখন সেটা কি বিজারণ ঘটে, সেহেতু এটাকে বলা হয় বিজারিত NADP। এখন পাতার মধ্যে যেহেতু NADP-টা আছে, এই যে NADP, এই NADP-টার সাথে H+টা বিক্রিয়া করে। NADP প্লাস H+, এই দুটা মিলিত হয়ে কি বিজারিত NADP-টা উৎপন্ন করে। বুঝতে পারছো একটু? বিজারিত NADPH উৎপন্ন করে। তো এটা হচ্ছে তোমার মূলত বিক্রিয়াতে ঘটে। এভাবে আমরা কি এই যে এখানে বললাম উৎপাদক ATP আর NADPH, তো আমরা NADPH-টা পেয়ে গেলাম। এরপর ADP-টা কেমনে পাবো? ADP-টা পাবো হচ্ছে তোমার সূর্য আছে না, সূর্য ধরলাম এটা হচ্ছে সূর্য। এই সূর্য থেকে পাতার মধ্যে কি যায়? সৌরশক্তিটা আমরা পাই। হ্যাঁ, এই সৌরশক্তিটা হচ্ছে মূলত ফোটন আকারে পাতায় প্রবেশ করে। এই সৌরশক্তিটাকে রূপান্তরিত করে কি উৎপন্ন করি? রাসায়নিক শক্তি। রাসায়নিক শক্তি বলতে মূলত এই যে রাসায়নিক পদার্থ বলতে মূলত ATP আর NADP
এইচ কে বোঝানো হয়েছে, এটিপি আর এনএডিপি এইচ। এই যে সৌরশক্তিকে আমরা ফোটন থেকে এটিপি আর এনএডিপি এইচ পাচ্ছি, এরাই হচ্ছে মূলত রাসায়নিক পদার্থ, যেহেতু এই জন্য কি এগুলোকে রাসায়নিক শক্তি বলে। এখন তোমার যে সৌরশক্তির ফোটন, সেখানে কি একটা অজৈব ফসফেট থাকে, যেটাকে আমরা পিআই দিয়ে প্রকাশ করি। পিআই মানে হচ্ছে ইনঅর্গানিক ফসফেট। ইনঅর্গানিক কেন? কারণ এটা হচ্ছে অজৈব ফসফেট, এটার মধ্যে কোনো কার্বনের পরমাণু থাকে না। কোনো যৌগে যদি কার্বন, হাইড্রোজেন এগুলো থাকে, তখন সেটাকে আমরা জৈব যৌগ বলে থাকি। এখন এই যে পিআই, ইনঅর্গানিক ফসফেট, যেটা সংকেত হচ্ছে PO4 3-, এটাতে কোনো কার্বন বা হাইড্রোজেন দেখতে পাচ্ছি না, সেহেতু এটা হচ্ছে ইনঅর্গানিক। তো এক্ষেত্রে এটিপিটা কিভাবে পাই? ফটোফসফোরাইলেশনের মাধ্যমে আমরা এটিপিটা পেয়ে থাকি। আমি আগে বলছি পাতার মধ্যে থাকে হচ্ছে এডিপি। পাতায় যে এডিপিটা থাকে, এই এডিপিটা ফোটনের থেকে যে অজৈব ফসফেটটা পেল, সেটা দুইটা মিলে ফটোফসফোরাইলেশনের মাধ্যমে এটিপি তৈরি করে। বুঝতে পারছি? ফটোফসফোরাইলেশন কেন? এর আগে ফসফোরাইলেশন কি সেটা বলছিলাম। ফসফোরাইলেশন হচ্ছে যখন কোনো যৌগের সাথে ফসফেট গ্রুপটা যুক্ত হয়, তখন সেটাকে বলা হয় ফসফোরাইলেশন। যেহেতু এটা আলোর উপস্থিতিতে হচ্ছে, সেহেতু এটাকে বলা হয় ফটোফসফোরাইলেশন। তো আমরা এখানে এডিপি থেকে এটিপি পাচ্ছি এবং এনএডিপি থেকে এনএডিপি এইচ পাচ্ছি। একটু পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? এটাই হচ্ছে মূলত আমাদের আলোক নির্ভর পর্যায় যেটা, সেটা। এক্ষেত্রে দুইটা বিক্রিয়া ঘটে, একটা হচ্ছে ফটোফসফোরাইলেশন এবং আরেকটা হচ্ছে ফটোলাইসিস। তাহলে এটা হচ্ছে আমাদের আলোক নির্ভর পর্যায়। আমি যদি আরেকটু রিভিউ করি, আমি আবার বলি, মানে এখানে লিখবো না, বাট বলতেছি। আমাদের পাতায় থাকে হচ্ছে এডিপি আর এনএডিপি। এডিপিটা তোমার ফোটন থেকে যে ইনঅর্গানিক ফসফেটটা পাচ্ছে, সেটা যুক্ত হয়ে এটিপি, অর্থাৎ কি যে শক্তি মুদ্রাটা, সেটা উৎপন্ন করছে, এই এটিপিটা উৎপন্ন করছে। আরেকটা হচ্ছে পাতার মধ্যে যে এনএডিপিটা আছে, সেই এনএডিপিটা পানির ফটোলাইসিসের ফলে যে হাইড্রোজেন আয়ন বা প্রোটনটা উৎপন্ন হচ্ছে, সেটা মিলিত হয়ে বিজারিত এনএডিপি তৈরি করছে, যেটা হচ্ছে এনএডিপি এইচ। কই এখানে এনএডিপি, পিটা আগে লিখে বসে। বুঝতে পারছো সবাই? এটিপি আর এনএডিপি এইচটা উৎপন্ন করলো। এই দুইটা হচ্ছে আমাদের এই আলোক নির্ভর পর্যায়ে উৎপাদ, যেটা সেটা। এখন আমাদের কিন্তু এখনো গ্লুকোজটা উৎপন্ন হয় নাই। গ্লুকোজটা উৎপন্ন, কিন্তু সালোক সংশ্লেষণের মূল উদ্দেশ্যই হচ্ছে আমাদের যে সরল শর্করাটা বা গ্লুকোজটা, সেটা উৎপন্ন করা। তো সেটার জন্য আমাদের আরো একটা পর্যায় বা স্টেপ অতিক্রম করতে হবে, সেটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়। ঠিক আছে? আলোক NADPH-টা আরেকবার বোঝানো। NADPH হচ্ছে তোমার পাতায় থাকে NADP, নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট, এটা পাতায় থাকে। যখন এটার সাথে এই H2O বা পানি থেকে পানি ফটোলাইসিসের ফলে যে H+ উৎপন্ন হচ্ছে, এটা যখন যুক্ত হবে, তখন কি NADP এর বিজারণ ঘটে। NADP এর বিজারণের ফলে NADPH-টা উৎপন্ন হয়। ঠিক আছে? আচ্ছা, আলোক নিরপেক্ষ পর্যায় যেটা, সেটাতে হচ্ছে আলোর প্রয়োজন নেই, বাট আলোর উপস্থিতিতেও কিন্তু এটা ঘটতে পারে। এমন না যে এটা দিনের বেলা ঘটবে না, এটা কিন্তু আলোর উপস্থিতিতেও ঘটতে পারে, অনুপস্থিতিতেও ঘটতে পারে। এটা ইংলিশ হচ্ছে লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ বা ডার্ক ফেজও বলা হয়, অন্ধকার পর্যায়েও বলা হয়ে থাকে। আর এটা হচ্ছে আমাদের যে আমাদের না, মানে উদ্ভিদের যে ক্লোরোপ্লাস্ট থাকে, ওই ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে ঘটে। এখন স্ট্রোমা আর স্টোমা দুইটা ওয়ার্ড পেয়েছি এখানে। স্ট্রোমা আর স্টোমা। স্ট্রোমা হচ্ছে যেটা নিচে রফলাটা থাকে, ওটা হচ্ছে আমাদের ক্লোরোফিলের একটা অংশ, বা ক্লোরোফিলের যে ম্যাট্রিক্সটা, ওটাকে মূলত স্ট্রোমা বলে। আর স্টোমা হচ্ছে পত্ররন্ধ্র। এখন আলোক নিরপেক্ষ পর্যায়ের তোমার ব্যাখ্যাটা বইয়ে না থাকলেও একটা চিত্র আছে, ওই চিত্রটা বোঝার জন্য তোমাদের আলোক নিরপেক্ষ পর্যায়ের যে একটু হলেও তোমাদের জানতে হবে। তোমাদের বইয়ে যদিও খুব বিস্তারিত দেওয়া নেই। এখন তোমাদের বইয়ে দেওয়া আছে যে তোমার আলোক নির্ভর পর্যায়ে কার্বন ডাই অক্সাইডের বিজারণ ঘটে, যার ফলে কি আমাদের মূলত ওই কি বলে গ্লুকোজটা উৎপন্ন হয়। তো এই আলোক নিরপেক্ষ পর্যায়গুলোকে
বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন নামে বিভিন্ন নাম দিয়েছেন, যে যেটা মানে ধরো ক্যালভিন বেনসন যেটা মানে কি বলে আবিষ্কার করেছেন সেটা হচ্ছে ক্যালভিন চক্র নাম দিয়েছেন, আর হ্যাচ আর স্ল্যাগ মিলে যে গতিপথটা আবিষ্কার করেছেন সেটার নাম হচ্ছে হ্যাচ ও স্ল্যাগ চক্র। এবং আরেকটা চক্র আছে যেটার নাম হচ্ছে ক্রেসুলেশিয়ান অ্যাসিড বিপাক, ওইটা সম্পর্কে তোমাদের বইয়ে একটু আলোচনা করা হয়নি, সেহেতু ওটা তোমরা স্কিপ করে যেতে পারো। তবে 3টা গতিপথ শনাক্ত করা হয়েছে। মূলত সেই 3টা গতিপথ হচ্ছে ক্যালভিন চক্র, ক্রেসুলেশিয়ান অ্যাসিড বিপাক, আর মাঝখানেটা কি হচ্ছে হ্যাচ ও স্ল্যাগ চক্র। ঠিক আছে? তো আলোক নিরপেক্ষ পর্যায়ে যেটা সেটা সেখানেই মূলত আমাদের যে গ্লুকোজটা সেটা উৎপন্ন হয়। তো আমি তোমাদেরকে মূলত এখন কি বলে ক্যালভিন চক্র নিয়ে আলোচনা করব, ক্যালভিন চক্রে কি কি ঘটে সেসব নিয়ে আলোচনা করব। ঠিক আছে? ক্যালভিন চক্র যেটা সেটা বিজ্ঞানী ক্যালভিন আর বেনসন মিলে এই চক্রটা আবিষ্কার করেন, এই জন্য এটার নাম হচ্ছে ক্যালভিন চক্র। এটার আরো একটা নাম আছে, আর এটার নাম হচ্ছে C3 গতিপথ। C3 কেন সেটা আমি আরেকটু পরেই বলতেছি, C3 কেন। এখন আমরা ওই আলোক পর্যায়ে কি কি উৎপন্ন করছিলাম? আলোক পর্যায়ে উৎপন্ন করছিলাম হচ্ছে ATP এবং NADPH, এই দুইটা জিনিস আমরা আলোক পর্যায়ে উৎপন্ন করছিলাম। এখন এগুলোকে ইউজ করেই মূলত কি বলে আলোক নির্ভর পর্যায়ে সংঘটিত হবে এবং সর্বশেষে আমরা শর্করাটা পাবো। এখন পাতার মধ্যে এক ধরনের যৌগ থাকে, সেই যৌগটার নাম হচ্ছে রাইবুলোজ 1,5-ডাইফসফেট। এখন অনেকে বলতে পারো যে এটা বইয়ে নাই, তো আমি বলবো যে এটা মানে বইয়ে না থাকলেও তোমাদের বইয়ে একটা চিত্র আছে, সেটা বোঝার জন্য হলেও এটা মানে পড়তে হবে। আচ্ছা, রাইবুলোজ 1,5-ডাইফসফেট, এই যৌগটার নাম থেকে আমরা কি বুঝতেছি? এই যৌগটা হচ্ছে আমাদের 5 কার্বন বিশিষ্ট যৌগ, 5 কার্বন, অর্থাৎ এই যৌগটাতে 5টা কার্বন থাকে। আর ডাইফসফেট ওয়ার্ডটা থেকে কি বুঝতেছি? এর মধ্যে দুইটা ফসফেট গ্রুপটা থাকবে, দুইটা ফসফেট গ্রুপ থাকবে। আর 1,5 দিয়ে বুঝতেছি হচ্ছে এখানে যে 5টা কার্বন আছে, 5টা কার্বনের 1 নাম্বার আর 5 নাম্বার কার্বনে এই দুইটা ফসফেট যুক্ত থাকে। ঠিক আছে? তো আমরা এই যৌগটার তাৎপর্য বুঝতে পারছি, নামটার যে তাৎপর্যটা আশা করি বুঝতে পারছি। তো এখন কি হয়, এই রাইবোলোজ 1,5-ডাইফসফেটটা 5 কার্বন বিশিষ্ট, এর সাথে কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়, কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়। ঠিক আছে? এতক্ষণ আলোক পর্যায়ে কিন্তু আমাদের কার্বন ডাই অক্সাইডটার প্রয়োজনীয়তা ছিল না, আলোক পর্যায়ে আমরা পানিটাকে ইউজ করছি মূলত। এখন আমাদের দরকার হচ্ছে কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইডটা কি করে? এখন দেখো রাইবোলোজ 1,5-ডাইফসফেটে 5টা কার্বন, আর কার্বন ডাই অক্সাইডে হচ্ছে 1টা কার্বন। তো এই দুটো মিলে কি গঠন করবে? অবশ্যই 6 কার্বন বিশিষ্ট কিছু একটা তৈরি করবে। বুঝতে পারছো? এই যে 5 যোগ 1 6, তো 6 কার্বন বিশিষ্ট একটা যৌগ তৈরি করে যেটার নাম হচ্ছে কিটো অ্যাসিড। কিটো অ্যাসিড এটা হচ্ছে 6 কার্বন। কিন্তু কিটো অ্যাসিডটা উৎপন্ন হলো, এটা কিন্তু স্থায়ী অবস্থায় থাকতে পারে না, এটা যখনই উৎপন্ন হয় সেটা ভেঙে যেতে চায়, কারণ এটা স্থায়ী অবস্থায় থাকতে পারে না, এটা মানে অন্য যৌগে ভেঙে অন্য একটা যৌগ তৈরি করতে চায়, সেহেতু এটাকে আমরা বলছি কি অস্থায়ী যৌগ। বুঝতে পারছি? তো কি হলো, রাইবোলোজ 1,5-ডাইফসফেটের সাথে কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়ে কিটো অ্যাসিড উৎপন্ন করলো, যেটা হচ্ছে 6 কার্বন বিশিষ্ট। যেহেতু এটা অস্থায়ী, এটা ভেঙে গিয়ে আরো একটা যৌগ উৎপন্ন করে যেটার নাম হচ্ছে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। আমি সংক্ষেপে 3PGA লিখতেছি, কারণ তোমাদের এই কঠিন কঠিন ওয়ার্ড গুলো না জানলেও চলবে, তাও বোঝার জন্য বললাম। 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড দিয়ে কি বোঝাচ্ছে? এটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট, 3টা কার্বন বিশিষ্ট। এখন দেখো এখানে আছে 6টা কার্বন, এখানে আছে 3টা কার্বন, তো আরো 3টা কার্বন বাকি থেকে গেল না? তো বাকি থাকে না, এক্ষেত্রে কি হয় জানো? 2 অণু 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হয়। তো 2 অণু যেহেতু উৎপন্ন হয়, তাহলে 2 অণু মিললে কি 3 দুগুণে 6টা কার্বন হয়ে যাচ্ছে না? তো এটাই হচ্ছে মূলত ঘটে।
তো এখানে রাইবোলোজ 1,5 ডাইফসফেটের সাথে কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়ে অস্থায়ী কিটো অ্যাসিড উৎপন্ন হয় এবং ফাইনালি এটা ভেঙে গিয়ে কি স্থায়ী একটা যৌগ উৎপন্ন হচ্ছে। তো যেহেতু এই ক্যালভিন চক্রটার প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে 3 কার্বন বিশিষ্ট, 3 কার্বন বিশিষ্ট হওয়ার কারণে এটাকে বলা হয় C3 গতিপথ। তো অনেক সময় অনুধাবনমূলকে আসতে পারে C3 গতিপথ, ক্যালভিন চক্রকে কেন C3 গতিপথ বলা হয়। তো সেক্ষেত্রে বলবা কি এর প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। ঠিক আছে, আমি কি ফাস্ট পড়াচ্ছি? আচ্ছা, আমি আর একটু স্লোলি পড়াচ্ছি। আচ্ছা, কিটো অ্যাসিডের সংকেত হচ্ছে অনেক কঠিন একটা সংকেত, তো এত কঠিনে যাচ্ছি না। আচ্ছা, বুঝতেছো না, আমি বলি। এখানে দেখো পাতার মধ্যে থাকে রাইবোলোজ 1,5 ডাইফসফেট। পাতার মধ্যে, এই পাতার মধ্যে যে রাইবোলোজ 1,5 ডাইফসফেট থাকে সেটা হচ্ছে 5 কার্বন বিশিষ্ট। 5 কার্বন বিশিষ্ট রাইবোলোজ 1,5 ডাইফসফেটটা বায়ু থেকে পত্ররন্ধ্রের মাধ্যমে কার্বন ডাই অক্সাইডটা গ্রহণ করে। গ্রহণ করার ফলে দুজন মিলে কি 6 কার্বন বিশিষ্ট অস্থায়ী কিটো অ্যাসিড উৎপন্ন করে। তো 5টা কার্বন হচ্ছে রাইবোলোজ 1,5 থেকে, আর একটা কার্বন হচ্ছে কার্বন ডাই অক্সাইড থেকে, দুইটা মিলে 6 কার্বন বিশিষ্ট অস্থায়ী কিটো অ্যাসিড উৎপন্ন করলো। যেহেতু এটা অস্থায়ী, এটা ভেঙে যেতে চায়, এটা নিজের অবস্থায় থাকতে চায় না। কিটো অ্যাসিডের সংকেতটা একটু জটিল ধরনের, সেটা আমি তোমাদেরকে বলতেছি না। এই কিটো অ্যাসিডটা পরবর্তীতে ভেঙে অস্থায়ী থেকে একটা স্থায়ী যৌগে পরিণত হয়। কি করে? দুই অণু এবং 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন করে, যেটা হচ্ছে তোমার ক্যালভিন চক্রের প্রথম স্থায়ী পদার্থ। যেহেতু এই চক্রের প্রথম স্থায়ী পদার্থ 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, অর্থাৎ এটা 3 কার্বন বিশিষ্ট, সেহেতু ক্যালভিন চক্রের আরেকটা নাম হচ্ছে C3 গতিপথ। ঠিক আছে, কারো কোনো সমস্যা আছে একটু পর্যন্ত? আচ্ছা, এরপর 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হওয়ার পর কি হয়? 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডটা উৎপন্ন হওয়ার পরে আমরা যে আলোক পর্যায়ে এটিপি NADPHটা পেয়েছিলাম, সেই এটিপিটা ডিফসফোরাইলেশনের মাধ্যমে এটিপি থেকে এডিপিতে পরিণত হয়। এডিপির পাশাপাশি আরেকটা ইনঅর্গানিক ফসফেট কিন্তু উৎপন্ন করে। যেহেতু এটিপিটাতে 3টা ফসফেট থাকে না, তো যদি একটা ফসফেট চলে যায় তখন কি 2টা ফসফেট হয়ে যায়, এজন্য কি এটিপি প্লাস ইনঅর্গানিক ফসফেট। তো এক্ষেত্রে এটা উৎপন্ন হয় এবং NADPH যেটা ছিল, NADPHটা NADP তে পরিণত হয়। ঠিক আছে, NADP প্লাস H প্লাস এটাতে পরিণত হয়। যদিও এর মাঝখানে আরো কিছু বিক্রিয়া আছে, বাট তোমাদের বইয়ে যেহেতু নাই, সেটা আমি ওরকম জটিল অবস্থায় যাচ্ছি না। একটু জেনে রাখো যে এর মাঝে এটিপিটা এডিপিতে পরিণত হয়, NADPHটা NADP তে পরিণত হয়। এখন 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড যেটা ছিল সেটা দুইটা যৌগে পরিণত হয়। একটা হচ্ছে 3-ফসফোগ্লিসারালডিহাইড, এটা হচ্ছে এক ধরনের অ্যালডিহাইড, আর আরেকটা কিটোন উৎপন্ন করে। তোমরা কেমিস্ট্রিতে আশা করি অ্যালডিহাইড কিটোন সম্পর্কে ধারণা আছে। আর এটা হচ্ছে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট, এই দুইটা উৎপন্ন করে। এই দুইটা কিন্তু নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করতে পারে। 3-ফসফোগ্লিসারালডিহাইড যেটা আছে সেটা কিন্তু ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেটেও পরিণত হতে পারে, আবার ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট যেটা আছে সেটা 3-ফসফোগ্লিসারালডিহাইডেও পরিণত হতে পারে। তো এই দুইটা যৌগ 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে আমরা পেয়ে থাকি। এখন এই দুইটা যৌগ থেকে আমরা দুইটা জিনিস পেয়ে থাকি। কি কি পেয়ে থাকি এই দুইটা যৌগ থেকে? এই দুইটা যৌগ থেকে দুইটা জিনিস পেয়ে থাকি। একটা হচ্ছে রাইবোলোজ 1,5 ডাইফসফেট যেটা, সেটা উৎপন্ন হয়, এবং আমরা আমাদের যে
কাঙ্ক্ষিত উৎপাদ যেটা C6H12O6 বা শর্করা, সরল শর্করা বা গ্লুকোজ যেটাই বলো, সেটা পেয়ে থাকি। ঠিক আছে, তো এটা একটা চক্রের মতো না, যে রাইবোলোজ 1,5 ডাইফসফেট আমরা ইউজ করছিলাম সেটা আবারও ফিরে আসছে। তো এটা একটা চক্র, এই চক্রটার নামই হচ্ছে মূলত ক্যালভিন চক্র। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের ক্যালভিন চক্র। তো আমরা এক্ষেত্রে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ যেটা সেটা হচ্ছে সরল শর্করা বা গ্লুকোজ যেটা সেটা পেয়ে গিয়েছি। তো এর মাধ্যমে আমাদের ক্যালভিন চক্রটা শেষ হলো। ক্যালভিন চক্রে এই গ্লুকোজ ছাড়াও আরো দুটো জিনিস কিন্তু পাইছি আমরা, সেগুলো কিন্তু পাতাতে আবার পৌঁছে যায়। এডিপি, এই যে এডিপি আর এনএডিপি যেটা সেটা, এগুলো কিন্তু পাতাতে থেকে যায়। ওই যে আমরা এর আগে পড়লাম যে আলোক নির্ভর পর্যায়ে পাতার মধ্যে এডিপি আর এনএডিপি থাকে, এটা পড়ছি না? এই এডিপি আর এনএডিপিটা কিন্তু আবার এই আলোক নিরপেক্ষ পর্যায়ে উৎপন্ন হচ্ছে। এই এডিপি আর এনএডিপিটাকে আবারও কি আলোক পর্যায়ে আবারও সেম ভাবে বিক্রিয়া ঘটবে এর মধ্যে। বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি? এই চক্রটা কি বুঝতে পারছো কেউ? কারো কি অসুবিধা হয়েছে বুঝতে? আচ্ছা আমি আরেকবার মানে কি বলবো, আরেকবার বলতেছি। পাতার মধ্যে থাকে হচ্ছে রাইবোলোজ 1,5 ডাইফসফেট, যেটা 5 কার্বন বিশিষ্ট। সেটা বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে 6 কার্বন বিশিষ্ট অস্থায়ী কিটো অ্যাসিড উৎপন্ন করে। যেহেতু এটা অস্থায়ী, এটা ভেঙে গিয়ে 2 অণু 3 কার্বন বিশিষ্ট 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন করে, যেটা হচ্ছে স্থায়ী। এর জন্য এটাকে বলা হয় C3 সাইকেল বা C3 গতিপথ। এরপর এই 3 ফসফোগ্লিসারিক অ্যাসিডটা দুইটা যোগে পরিণত হয়, একটা হচ্ছে অ্যালডিহাইড আর একটা হচ্ছে কিটোন। সেগুলো হচ্ছে 3 ফসফোগ্লিসারালডিহাইড আর একটা হচ্ছে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট। এর মধ্যে এই বিক্রিয়াগুলো হওয়ার মাঝে কিন্তু আমরা যে আলোক পর্যায়ে এটিপি আর এনএডিপি উৎপন্ন করছিলাম, সেই এটিপি আর এনএডিপি গুলো এডিপি আর এনএডিপি তে পরিণত হয়। এডিপি আর একটা ইনঅর্গানিক ফসফেট উৎপন্ন করে, আর এনএডিপিএস যেটা ছিল সেটা এনএডিপি আর H+ উৎপন্ন করে। এই এডিপি আর এনএডিপি গুলো আবার পাতাতে ফিরে যায়। এরপর 3 ফসফোগ্লিসারালডিহাইড আর ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট আবার কি উৎপন্ন করে? রাইবোলোজ 1,5 ডাইফসফেট উৎপন্ন করে, আর সবশেষে কি সরল শর্করা বা গ্লুকোজটা উৎপন্ন করে। ঠিক আছে, আর বুঝাতে পারবো না, একটু কি শেষ। আচ্ছা ক্যালভিন চক্র গেল, কারো কোনো প্রশ্ন থাকলে বলো। আচ্ছা এক্ষেত্রে একটা কথা বলি না, আচ্ছা আলোক নির্ভর পর্যায়ের ক্ষেত্রে একটা কথা মনে হয় বলি নাই। আলোক নির্ভর পর্যায়ে এটিপি আর এনএডিপি এইচ কে বলা হয়, না সরি, হ্যাঁ এই দুইটাকে একত্রে বলা হয় আত্তীকরণ শক্তি। আত্তীকরণ শক্তি কেন বলা হয়? আত্তীকরণ হচ্ছে নিজের মধ্যে অ্যাবজর্ব করে নেওয়া। তো এখানের মধ্যে কি কার্বন ডাই অক্সাইডটা নিজের মধ্যে পাতা যেটা আছে সেই কার্বন ডাই অক্সাইডটা নিজের মধ্যে নিয়ে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কি এটিপি আর এনএডিপিএস টা উৎপন্ন করে, এজন্য এটাকে কি আত্তীকরণ শক্তি বলে। আচ্ছা নেক্সট টপিক। আচ্ছা এখন তাহলে ক্যালভিন চক্র গেল, এখন আসি হ্যাচ-স্ল্যাক চক্র। আচ্ছা এখানে একটা প্রশ্ন এসে গেছে ফার্স্টে। হ্যাচ-স্ল্যাক চক্র যেটা, সেটা হচ্ছে মূলত বিজ্ঞানী এমডি হ্যাচ আর সিআর স্ল্যাক যে আছে, সিআর স্ল্যাক, এই দুইজন বিজ্ঞানী মিলে 1966 সালে এই গতিপথটা আবিষ্কার করেন। এই গতিপথের আরেকটা নাম হচ্ছে C4 গতিপথ। কারণ হচ্ছে এই যে চক্রটা,
এই চক্রের প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে 4 কার্বন বিশিষ্ট। 4 কার্বন বিশিষ্ট না 4 কার্বন বিশিষ্ট এটা অস্থায়ী না, এটা হচ্ছে স্থায়ী। 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, এটা অনেক সময় অনুধাবন আসতে পারে যে এটা কেন C4 বলা হয়, কারণ হচ্ছে এর প্রথম স্থায়ী পদার্থ 4 কার্বন বিশিষ্ট কি বলে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সংকেত হচ্ছে C4H4O5। যেহেতু এটা একটু ইজি সেজন্য তোমাদেরকে জানাই দিলাম। আর এটার উদাহরণ হচ্ছে তোমার ঘাস জাতীয় উদ্ভিদ যেগুলো, যেমন কি মুথা ঘাস, তারপর আছে অ্যামারান্থাস, এছাড়া আছে কি ভুট্টা, আখ, এগুলো হচ্ছে তোমার C4 উদ্ভিদের কি বলে উদাহরণ। তো এগুলো দিয়েও তোমার খতে আসতে পারে যে মুথা ঘাসকে কেন C4 উদ্ভিদ বলা হয় বা ভুট্টাকে কেন C4 উদ্ভিদ বলা হয়। সেক্ষেত্রে আনসার হবে এটা, প্রথম স্থায়ী পদার্থ অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, এখন C4 উদ্ভিদে যে সালোক সংশ্লেষণটা ঘটে সেটা কিন্তু তোমার C3 উদ্ভিদের যে সালোক সংশ্লেষণটা ঘটে সেটার চেয়ে বেশি। বুঝতে পারছো তোমার মানে কি, C4 উদ্ভিদের সালোক সংশ্লেষণের হারটা C3 উদ্ভিদ থেকে বেশি হয়। এখন খতে এরকম আসতে পারে যে C3 উদ্ভিদ এবং C4 উদ্ভিদের মধ্যে পার্থক্য লিখো। তো পার্থক্য যদি আসে, ধরো তোমাদের প্রশ্ন আসলো, আমি অন্য কালি দিয়ে ইউজ করি। ধরো প্রশ্ন আসলো C4 ও C3 এর মধ্যে পার্থক্য। সেক্ষেত্রে পার্থক্যগুলো কিভাবে লিখবা? পার্থক্যের মধ্যে থাকতে পারে এই প্রথম স্থায়ী পদার্থ দিয়ে প্রথম স্থায়ী পদার্থ C3 তে প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, আর C4 এর প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে 4 অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তো এটা দিয়ে তোমরা একটা পয়েন্ট দিতে পারো। 2 নম্বর পয়েন্টে দিতে পারো C3 তে সালোক সংশ্লেষণের হারটা কম আর C4 এর সালোক সংশ্লেষণের হারটা বেশি। সালোক সংশ্লেষণের হার, এটার উপর বেস করে পার্থক্য করতে পারো। আর ফাইনালি তোমরা উদাহরণটা দিতে পারো, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, অ্যামারান্থাস হচ্ছে এক ধরনের উদ্ভিদ। ভুট্টা যেরকম উদ্ভিদ, অ্যামারান্থাস এরকম উদ্ভিদ। আচ্ছা, তোমাদের বইয়ে এই চিত্রটা আছে, তো তোমরা যদি এই ক্যালভিন চক্রটা না পড়ো তাহলে এই চিত্রটা বুঝতে পারবে না। আমি এখন তোমাদেরকে এই চিত্রটা বুঝাই। তো দেখো সূর্য, এই সূর্য থেকে আলোটা আসতেছে কি আকারে? ফোটন আকারে। ফোটন আকারে আসতেছে। এখন এটা হচ্ছে পুরোটা হচ্ছে আমাদের ক্লোরোপ্লাস্ট। হ্যাঁ, এই যে অংশটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকে হচ্ছে এই সবুজ চাকতির মতো এই অংশটা হচ্ছে থাইলাকয়েড, আর যেটা থাইলাকয়েডের বাইরে যে ম্যাট্রিক্সের মতো থাকে সেটা হচ্ছে স্ট্রোমা। থাইলাকয়েডে হচ্ছে আলোক নির্ভর পর্যায়টা ঘটে, স্ট্রোমাতে হচ্ছে অন্ধকার বিক্রিয়াটা ঘটে। এটা এমসিকিউতে আসতে পারে যে আলোক নির্ভর পর্যায়ে কোথায় ঘটে বা অন্ধকার পর্যায়ে কোথায় ঘটে, এগুলো আসতে পারে এমসিকিউতে। তাহলে গেল, এখন এই যে ফোটনটা গেল আলোক নির্ভর পর্যায়ে কি হবে? আলোক নির্ভর পর্যায়ে এই H2 যেটা H2টা ভেঙে 3টা অংশে পরিণত হয়, যেটাকে বলা হয় কি ফোটোলাইসিস। 3টা অংশ কি কি? H+ আয়ন, ইলেকট্রন এবং অক্সিজেন, এই 3টা জিনিস উৎপন্ন করে। H+, ইলেকট্রন আর অক্সিজেন। হ্যাঁ, এই অক্সিজেন যেটা, এই অক্সিজেনটা হচ্ছে এই অক্সিজেনটা, এটা বাইরে বের হয়ে যায় পত্ররন্ধ্রের মধ্য দিয়ে। এখানে ধরো পত্ররন্ধ্র আছে, এই পত্ররন্ধ্রের মধ্য দিয়ে অক্সিজেনটা বের হয়ে যায়। বাকি থাকে হাইড্রোজেন আয়ন আর ইলেকট্রন। এরপর এখানে বিভিন্ন ক্রিয়া বিক্রিয়ার মাধ্যমে আমি কি বলছিলাম? এটিপি আর NADPH উৎপন্ন করে। এই যে এটিপি আর NADPH, এই দুটো উৎপন্ন করে। হ্যাঁ, এখন এটিপি আর NADPH-টা তোমার ক্যালভিন চক্রে প্রবেশ করে। ক্যালভিন চক্রে প্রবেশ করার সাথে সাথে কি, এখানে একটা কার্বন ডাইঅক্সাইড দেখতে পাচ্ছি না? ওই যে বলছিলাম রাইবোলোজ 1,5 ডাইফসফেটটা কার্বন ডাইঅক্সাইডের সাথে যুক্ত হয়, এটা হচ্ছে সেই কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইডটা তোমার
ক্যালভিন চক্রে প্রবেশ করলো, এরপর রাইবোলোজ 1,5-এর সাথে যুক্ত হয়ে কি উৎপন্ন করলো, 6 কার্বন বিশিষ্ট কিটো অ্যাসিড উৎপন্ন করলো যেটা অস্থায়ী। এরপর কিটো অ্যাসিড থেকে ফাইনালি স্থায়ী পদার্থ উৎপন্ন করলো, সেটা হচ্ছে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এরপর বিভিন্নভাবে বিক্রিয়া করে এর মাঝে আমি বলছিলাম যে এটিপিটা এডিপি আর NADP যেটা ছিল সেটা NADP তে পরিণত হয়। সেটা আবার কি আমাদের থাইলাকয়েডে পৌঁছে যায়। বুঝতে পারছো চক্রটা কিরকম হতে পারে? এখন ক্যালভিন চক্রে যে কার্বন ডাই অক্সাইড নিলাম এটিপি NADPH এর সহায়তায় আমরা ফাইনালি আমাদের যে শর্করা বা গ্লুকোজ সেটা উৎপন্ন করতে পারলাম। এরপর সেটা আমরা বিভিন্ন কাজে ইউজ করি। চিত্রটা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। চিত্রটা বোঝানোর জন্য আমি এর আগে আরো অনেক ডিটেলসে পড়াইছি। চিত্রটা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এখন একটা প্রশ্ন আছে তোমাদের জন্য যে সালোক সংশ্লেষণে প্রয়োজনীয় উপকরণ হলো ক্লোরোফিল, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন। নিচের কোনটি সঠিক? এটার আনসার কি হবে? হ্যাঁ, এটার আনসার হচ্ছে সবাই আনসার বলতেছে এ। হ্যাঁ, এটার আনসার হচ্ছে এ, অর্থাৎ ক্লোরোফিল আর কার্বন ডাই অক্সাইড। হাইড্রোজেন কিন্তু সালোক সংশ্লেষণে দরকার হয় না। ঠিক আছে, ওকে। তাহলে নেক্সট চলে যাই, সালোক সংশ্লেষণে আমাদের ক্লোরোফিলের কি ভূমিকা। তো এই ক্লোরোফিল বা ক্লোরোপ্লাস্ট যেটা, তো ক্লোরোপ্লাস্টের মধ্যে তো ক্লোরোফিলটা থাকে। এই ক্লোরোপ্লাস্টের কারণে কিন্তু প্রাণী আর উদ্ভিদের মধ্যে যে মেইন ডিফারেন্স সেটা, কারণ উদ্ভিদ এই ক্লোরোপ্লাস্টের কারণে কিন্তু খাদ্য উৎপন্ন করতে পারে। প্রাণী করতে না পারার কারণ হচ্ছে প্রাণীতে কোনো ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড থাকে না। আর এই ক্লোরোফিলই মূলত কি আলোক শক্তিকে গ্রহণ করতে পারে। এই ক্লোরোফিল যদি না থাকতো তাহলে আলোক শক্তিটা কিভাবে গৃহীত হতো উদ্ভিদ দেহে? কোনোভাবেই গৃহীত হওয়ার চান্স ছিল না। তো এই ক্লোরোফিলই কি এই যে আলোক শক্তিটা, এই আলোক শক্তিটাকে গ্রহণ করে। আর উদ্ভিদ দেহে কিন্তু প্রতিনিয়ত ক্লোরোপ্লাস্ট যেটা সেটা উৎপন্ন হয় আবার নষ্টও হয়, এভাবে কিন্তু চলতে থাকে। আর ক্লোরোফিল বেশি হলে সালোক সংশ্লেষণের হার বাড়ে। সেটা বুঝতে পারতেছো, ক্লোরোফিল যত বেশি হবে সেটা তত বেশি আলোক শক্তি শোষণ করবে, তত বেশি তোমার কি এটিপি NADP তৈরি হবে। যত বেশি এটিপি NADP তৈরি হবে তত বেশি শর্করা উৎপন্ন হবে, অর্থাৎ কি সালোক সংশ্লেষণের হারটা বেড়ে যাবে। আর আরেকটা কি, তবে যদি বেশি বেড়ে যায়, ক্লোরোফিল বেশি পরিমাণে বেড়ে গেলে তোমার এনজাইমের অভাব দেখা দেয়। কারণ কি এনজাইমগুলো কি অনেক সময় নষ্ট হয়ে যায় অতিরিক্ত ক্লোরোফিলের কারণে। তো এনজাইম নষ্ট হয়ে গেলে এনজাইমের অভাব দেখা দেয়, যার ফলে কি সালোক সংশ্লেষণের হারটাও কি হ্রাস পায়। সালোক সংশ্লেষণে বিভিন্ন এনজাইমের দরকার হয়, ওই এনজাইমগুলোর অভাবে কি সালোক সংশ্লেষণের যে হারটা ওইটা হ্রাস পায়। তো অনেক সময় অনুধাবনে আসতে পারে যে সালোক সংশ্লেষণে ক্লোরোফিলের ভূমিকা কি, অথবা অনেক সময় উচ্চতর দক্ষতাতেও কিন্তু চলে আসতে পারে। এটা কিভাবে আসতে পারে? ধরো তোমাদের বিক্রিয়াটা দিয়ে দিল, বিক্রিয়াটা কি 6CO2 প্লাস 12H2O। হ্যাঁ, এখানে দিল আলো, এখানে দিল একটা এ। হ্যাঁ, তোমার ক্লোরোফিল যে সেটা বলে দিল না। তো যথারীতি এটা উৎপন্ন হলো 6H12O6 আর 6O2 6H2O। তো তোমাকে বলে দিল যে এর চিহ্নিত অংশটি কি, MCQ তে আসতে পারে। এই চিহ্নিত অংশটার কাজ কি বা সালোক সংশ্লেষণে এটার ভূমিকা কি সেটা আসতে পারে। ঠিক আছে, অথবা অধ্যায় 2 আর অধ্যায় 4 মিলিত ভাবেও আসতে পারে যে এই এই যৌগটা যেখানে থাকে সেটার গঠন বর্ণনা করো, এরকম আসতে পারে, বিভিন্ন ভাবে আসতে পারে প্রশ্ন। ঠিক আছে, তো সালোক সংশ্লেষণ ক্লোরোফিলের ভূমিকা গেল। এরপর আসি সালোক সংশ্লেষণে আলোর ভূমিকা। সালোক সংশ্লেষণে আলোর ভূমিকা হচ্ছে অনেক বেশি, কারণ হচ্ছে এই আলোটাই মূলত সালোক সংশ্লেষণে সহায়তা করে। কারণ সালোক সংশ্লেষণ ওয়ার্ডটা থেকেই বুঝতে পারতেছি আলোর একটা কি সংশ্লিষ্টতা আছে এখানে। এখন
পানি আর কার্বন ডাই অক্সাইড থেকে যে আমরা শর্করাটা তৈরি করি, সেই শর্করা তৈরি করার জন্য আমাদের শক্তির দরকার। যে মূল শক্তিটা, সেই শক্তিটা আমরা সূর্য থেকেই পেয়ে থাকি। সূর্য হচ্ছে সব শক্তির উৎস। তো শক্তির উৎস হচ্ছে সূর্যের আলো। এই সূর্যের আলোটা না থাকলে আমরা সৌরশক্তি পাইতাম না। সৌরশক্তি না পাইলে আমরা সেটা কিভাবে রাসায়নিক শক্তিতে কনভার্ট করব? ঠিক আছে? তো আলো, ফার্স্ট অফ অল আমাদের শক্তির উৎস হচ্ছে সূর্যের আলো, আর এই সূর্যালোকটা আমাদের ক্লোরোফিল সৃষ্টিতেও কিন্তু সহায়তা করে। সূর্যালোকটা ক্লোরোফিল সৃষ্টিতে সহায়তা করে। তারপর পত্ররন্ধ্র উন্মুক্ত হয়। পত্ররন্ধ্র উন্মুক্ত হয় কিভাবে? তোমার আলো, যখন তোমার পাতার উপর আলো পড়বে, পাতার উপর যখন আলো পড়বে তখন কি পত্ররন্ধ্রগুলো উন্মুক্ত হয়, যার ফলে কি, যার মধ্য দিয়ে আমাদের ওই কার্বন ডাই অক্সাইডটা পাতার মধ্য দিয়ে প্রবেশ করে। আর কিছু আলো আছে যেগুলোতে সালোক সংশ্লেষণের হারটা অনেক ভালো হয়, আবার কিছু আলো আছে যেগুলোতে সালোক সংশ্লেষণের হারটা অত ভালো হয় না। সেটা কিসের উপর ভিত্তি করে হয় সেটা আমি পরে আসতেছি। ফার্স্টে জেনে রাখো যে লাল, নীল, কমলা আর বেগুনি এই 4 ধরনের লাইটে তোমার সালোক সংশ্লেষণের হারটা ভালো হয়, কিন্তু সবুজ আর হলুদ আলোটা আছে সেগুলোতে কিন্তু সালোক সংশ্লেষণের হারটা ভালো হয় না। সেটার কারণ কি? সবুজ আলোতে ভালো না হওয়ার কারণ কি? একটা পাতার মধ্যে কি আছে? ক্লোরোফিল আছে না? ক্লোরোফিল হচ্ছে একটা রঞ্জক পদার্থ, যেটা কি সবুজ বর্ণের আলোকে শোষণ করতে পারে না। সবুজ বর্ণের আলোটাকে প্রতিফলিত করে দেয়, কিন্তু অন্য যে রঙের আলো আছে সেগুলোকে শোষণ করতে পারে সবুজ ছাড়া। তো সবুজ বর্ণের আলোকে যদি শোষণ করতে না পারে তখন সেক্ষেত্রে সালোক সংশ্লেষণ কেমনে হবে? বুঝতে পারছো ব্যাপারটা? ক্লোরোফিল যেহেতু সবুজ বর্ণের আলোকে শোষণ করতে পারে না, নিজের মধ্যে অ্যাবজর্ব করতে পারে না, সেহেতু সবুজ আলোতে তোমার সালোক সংশ্লেষণটা ভালো হয় না। অনেক সময় হলুদ আলোতেও হয় না। এই হলুদ আলোটাও কিন্তু অনেকটা সবুজের কাছাকাছি, তো এই হলুদ আলোতেও অনেক সময় ভালো হয় না। ভালো হয় মূলত লাল আর বেগুনি আলোতে বেশি, আর নীল আর কমলা তো চলে। বুঝতে পারছো ব্যাপারটা? আচ্ছা, আলোর পরিমাণ বাড়লে সালোক সংশ্লেষণের হার বাড়ে। এটা বুঝতে পারতেছি কেন, কারণ আলো যত বেশি হবে তত বেশি ফোটন পাবো আমরা, তত বেশি সালোক সংশ্লেষণটা হবে। আর অত্যধিক বেড়ে গেলে কিন্তু আবার সালোক সংশ্লেষণের হারটা কমে যায়। কারণ কি? যখন তোমার এই আলোর পরিমাণটা একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত বাড়তে পারবে, যদি ওই নির্দিষ্ট সীমার বেশি হয়ে যায় তখন কিন্তু ওই আলোটা আবার সালোক সংশ্লেষণ মানে কি বলে, পাতাটা অ্যাবজর্ব করতে পারে না, তখন কি সালোক সংশ্লেষণের হারটা কমে যায়। আর এখানে কিছু ন্যানোমিটারের ব্যাপার আছে, যে 400 থেকে 480 ন্যানোমিটার আর 680 ন্যানোমিটার, এখানে ন্যানোমিটার হবে, তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোতে সালোক সংশ্লেষণ ভালো হয়। কেন? এই যে 400 থেকে 480 ন্যানোমিটারের যে আলোটা, 400 থেকে 480 ন্যানোমিটার, সরি মিলিমিটার না, ন্যানোমিটার। এটা অনেক সময় এমসিকিউ তে দিতে পারে, তখন ন্যানোমিটারের জায়গায় ধরো মিলিমিটার দিয়ে দিল, সেক্ষেত্রে অনেকে ভুল করতে পারো। এককটা অবশ্যই খেয়াল রাখবে, এককটা হচ্ছে ন্যানোমিটার। 400 থেকে 480 ন্যানোমিটারের মধ্যে তোমার নীল আর বেগুনি যে রংগুলো আছে সেগুলো থাকে। বেগুনি, নীল এই ধরনের রঙের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 400 থেকে 480 ন্যানোমিটার। আর 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলো হচ্ছে তোমার লাল বর্ণের যে লাইটগুলো, লাল বর্ণের লাইটগুলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 680। এর মাঝে যে 480 থেকে 680 মাঝের যে তরঙ্গ দৈর্ঘ্য, ওগুলো হচ্ছে সবুজ আর হলুদ। তো ওগুলোতে যেহেতু ভালো হয় না, সেহেতু ওই তরঙ্গ দৈর্ঘ্যের আলোতেও কি সালোক সংশ্লেষণটা ভালো হয় না। বুঝতে পারছো? তো এটাই হচ্ছে আমাদের সালোক সংশ্লেষণে আলোর ভূমিকা। এটা কি বলে, উচ্চতর দক্ষতামূলকেও আসতে পারে, অনেক সময় ক্ষতেও দিতে পারে। এখন আসি সালোক সংশ্লেষণের প্রভাবক। প্রভাবক হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে বাহ্যিক, আর একটা হচ্ছে কি অভ্যন্তরীণ প্রভাবক। বাহ্যিক প্রভাবক যেটা, সেটা হচ্ছে কি তোমার উদ্ভিদ দেহের মধ্যে থাকে না, অর্থাৎ কি বহিরাগত, বাইরে থেকে আসে। তো এই বাইরের যে প্রভাবক গুলো সেগুলো হচ্ছে আলো, কার্বন ডাই অক্সাইড, তাপমাত্রা, পানি, অক্সিজেন, খনিজ পদার্থ, রাসায়নিক পদার্থ। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 7টা বাহ্যিক প্রভাবকের কথা বলে দেওয়া আছে। তো আলো সম্পর্কে তো অলরেডি আমি আলোচনা করছি একটু আগেই, যে আলোর উপস্থিতিতে কি হয়, যখন আলো পরিমাণ বাড়ে তখন সালোক সংশ্লেষণের হার বাড়ে, তবে নির্দিষ্ট একটা সীমার পর যখন আরো বেশি বাড়তে থাকে তখন কিন্তু সালোক সংশ্লেষণের হারটা কমে যায়, কারণ এর ভেতরকার এনজাইম টেনজাইম নষ্ট হয়ে যায় সেজন্য।
এরপর আসি কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড যেটা আছে আমাদের বায়ুমণ্ডলে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হচ্ছে 0.03%। হ্যাঁ, পুরো বায়ুমণ্ডলে 0.03% হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এই 0.03%-এর শতকরা 1 ভাগ কিন্তু উদ্ভিদ তার সালোকসংশ্লেষণে ইউজ করে। হ্যাঁ, তো এই 1 ভাগ কার্বন ডাইঅক্সাইডে কিন্তু সালোকসংশ্লেষণের জন্য যথেষ্ট। যদি এর বেশি হয়ে যায় তখন কিন্তু একটা পর্যায়ে তোমার এটা সালোকসংশ্লেষণের গতিকে কমিয়ে দিতে পারে। কিন্তু যদি আমি নরমালি চিন্তা করি, যত বেশি কার্বন ডাইঅক্সাইড হবে তত বেশি কিন্তু সালোকসংশ্লেষণ ঘটবে। আমরা বিক্রিয়াটা যদি আরেকবার খেয়াল করি যে 6CO2 plus 12H2O C6H12O6 plus 6O2 plus 6H2O। বিক্রিয়াটা যদি খেয়াল করি বিক্রিয়ক যত বেশি হবে, বিক্রিয়ক বেশি হলে তোমার উৎপাদনটাও অনেক বেশি হবে না? তো সেই হিসাবে বলতে পারি কি কার্বন ডাইঅক্সাইড যত বেশি হবে সালোকসংশ্লেষণের হারটাও কিন্তু তত বেশি হবে। কিন্তু যখন তোমার কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায় তখন কি হয়, তোমার মেসোফিল টিস্যু যেটা আছে সেই মেসোফিল টিস্যুতে টিস্যুর কোষে তোমার অম্লত্বর পরিমাণটা বেড়ে যায়, অর্থাৎ পিএইচ লেভেল যেটা সেটা অনেক বেড়ে যায়। পিএইচ লেভেল বেড়ে যাওয়ার কারণে সেটার পত্ররন্ধ্রটা বন্ধ হয়ে যায়, যার ফলে কি সালোকসংশ্লেষণ কম ঘটে। তো কি বললাম, যখন তোমার কার্বন ডাইঅক্সাইডটা বেশি বেড়ে যায় তখন তোমার মেসোফিল টিস্যুর পিএইচটা বেড়ে যায়। মেসোফিল টিস্যুর পিএইচ বেড়ে গেলে তোমার পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়। আর পত্ররন্ধ্র যদি বন্ধ হয়ে যায় তখন কি সালোকসংশ্লেষণের হারটা, অর্থাৎ কি তোমার মানে আলো শোষণ বা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ এগুলোর হারটাও কমে যায়, যার ফলে কি সালোকসংশ্লেষণও কমে যায়। ঠিক আছে? আচ্ছা, কার্বন ডাইঅক্সাইড আমি কি বললাম, বায়ুমণ্ডলে থাকে হচ্ছে 0.5%, এয়ারে 0.03%, আর পানিতে কিন্তু কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ একটু বেশি, 0.3%। 0.03 এর চেয়ে 0.3টা বড় না, তো পানিতে একটু বেশি, কারণ পানিতে একটু বেশি কার্বন ডাইঅক্সাইড থাকে, যার কারণে কি জলজ উদ্ভিদ যেগুলো আছে, জলজ উদ্ভিদের সালোকসংশ্লেষণের হারটা তোমার স্থলজ উদ্ভিদের চেয়ে বেশি হয়। বুঝতে পারছো? আচ্ছা, একটু পর্যন্ত কার কোনো অসুবিধা আছে? তোমরা প্রশ্ন করতে পারো। তোমাদেরকে কি প্রশ্ন বললাম যে জলজ উদ্ভিদের চেয়ে স্থলজ উদ্ভিদে কেন সালোকসংশ্লেষণের হারটা কম হয়? কারণ হচ্ছে তোমার যেখানে কার্বন ডাইঅক্সাইড বেশি থাকবে সেখানে তো অবশ্যই সালোকসংশ্লেষণের হারটা বেশি থাকবে। হ্যাঁ, সেই হিসাবেই তোমরা কি আনসারটা করবে, এটা অনেক সময় অনুধাবনমূলকে আসতে পারে। আচ্ছা, সালোকসংশ্লেষণের বাহ্যিক প্রভাবক আরেকটা আচ্ছা, প্রশ্নটা বলছি, তোমরা আনসার করতে পারবে আশা করি। তাপমাত্রা যেটা আছে, তোমার তাপমাত্রা অনেক ইম্পর্টেন্ট সালোকসংশ্লেষণের জন্য। কারণ হচ্ছে যখন তোমার তাপমাত্রাটা বেশি কম হবে, অর্থাৎ ধরো 0°C এর কাছাকাছি, অথবা যখন অনেক বেশি থাকবে, সেটা হচ্ছে কি 45°C বা তারও বেশি, এই দুই অবস্থায় লেস দেন 0.0° আর 45 এর থেকে বেশি হলে তোমার সালোকসংশ্লেষণটা কিন্তু ঘটে না, অনেক কমে যায়। অনেক কমে যায়। সালোকসংশ্লেষণের জন্য অপটিমাম যে লেভেল 35°C। এই যে এই তাপমাত্রার মধ্যে কিন্তু সালোকসংশ্লেষণের হারটা সবচেয়ে বেশি থাকে। যদি 22 থেকে কম হয় বা 35 এর চেয়ে বেশি হয় তখন কি সালোকসংশ্লেষণের হারটা কমতে থাকে। ঠিক আছে? তাহলে তাপমাত্রা গেল, এরপর আসি হচ্ছে পানি। পানি তো অনেক ইম্পর্টেন্ট সালোকসংশ্লেষণের জন্য। ওই যে আমরা আলোক নির্ভর পর্যায়ে পড়ছিলাম যে পানিটা ভেঙে 3টা অংশে পরিণত হয়, হাইড্রোজেন আয়ন, ইলেকট্রন আর অক্সিজেন। তো এই পানিটা না থাকলে কিন্তু আমাদের আলোক নির্ভর পর্যায়টা সংঘটিত হতে পারতো না। তো স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারতেছি পানির অভাব হলে কি হবে, পানির অভাব হলে কি সালোকসংশ্লেষণের হারটা কমতে থাকবে। পানি যত কম থাকবে তত বেশি কম
ফটোলাইসিস ঘটবে, তো সালোক সংশ্লেষণের হারটাও কম হবে। এখন যদি পানি বেশি কম হয় তখন কি হয়, আমাদের যে পত্ররন্ধ্র আছে না, পত্ররন্ধ্রের বাইরে কি দুটো রক্ষী কোষ থাকে। হ্যাঁ, এই রক্ষী কোষের মধ্যে কি পানির ঘাটতি দেখা যায়, পানির ঘাটতির ফলে কি রক্ষী কোষগুলো স্ফীতি হারিয়ে কি বন্ধ হয়ে যায়। তো মানে কি বলে, রক্ষী কোষগুলো স্ফীতি হারিয়ে পত্ররন্ধ্রটা বন্ধ হয়ে যায়, যার ফলে এর মধ্য দিয়ে, পত্ররন্ধ্রের মধ্য দিয়ে কোনো কার্বন ডাই অক্সাইড বা ফোটন প্রবেশ করতে পারে না। তো এজন্য কি পানির অভাব হলে সালোক সংশ্লেষণের হারটা কমে যায়। কিন্তু এক্ষেত্রেও আরেকটা কথা হচ্ছে, যদি অতিরিক্ত পানি হয়ে যায় তখন কি এনজাইমের সক্রিয়তাটা বিনষ্ট হয়ে যায়। কারণ কি তোমার ওই পানিটা, অতিরিক্ত পানিটা এনজাইমের যে একটা নির্দিষ্ট কনসেন্ট্রেশনে থাকার কথা, সেই কনসেন্ট্রেশনে থাকতে পারে না। অতিরিক্ত পানি হওয়ার কারণে অনেক পাতলা হয়ে যায় এনজাইমের যে কনসেন্ট্রেশন। তো এজন্য তখন কি হয়, এনজাইমের সক্রিয়তাটা নষ্ট হয়ে যায়, যার ফলে সালোক সংশ্লেষণে একটা প্রভাব ফেলে। এরপর আসি খনিজ পদার্থে। খনিজ পদার্থ যেটা, খনিজ পদার্থ বলতে আমরা মূলত বুঝতেছি নাইট্রোজেন আর ম্যাগনেসিয়াম। হ্যাঁ, এই নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম এছাড়াও আরো কিছু থাকতে পারে, আয়রন থাকতে পারে। তো এগুলো কিন্তু সালোক সংশ্লেষণের জন্য অনেক ইম্পর্টেন্ট। সালোক সংশ্লেষণের হার কমে গেলে, খনিজ পদার্থের সংখ্যা কমে গেলে সালোক সংশ্লেষণের হারটা কমে যায়। এক্ষেত্রে তোমাদের একটা ইনফরমেশন বইয়ে আছে, সেটা হচ্ছে আয়রনের অভাবে পাতার বর্ণ হলুদ হয়। তো এটা এমসিকিউ তো দিয়ে দিতে পারে যে কিসের অভাবে পাতার বর্ণ হলুদ হয়, সেটা হচ্ছে আয়রন, বা এটার সংকেত হচ্ছে Fe। এরপর আসি অক্সিজেন। তো অক্সিজেন যেটা আছে, অক্সিজেন কিন্তু আমাদের সালোক সংশ্লেষণে দরকার হয় না। অক্সিজেন কিন্তু সালোক সংশ্লেষণে আমরা উপজাত হিসেবে পাই বা বাই প্রোডাক্ট হিসেবে পাই। তো অক্সিজেন যদি বেশি হয় তখন সালোক সংশ্লেষণের হারটা কম হয়। অক্সিজেন বেশি হলে সালোক সংশ্লেষণ কম হয়, আর অক্সিজেন যদি কম হয় তাহলে এটা উল্টাটা হবে আর কি। বুঝতে পারছো আশা করি। বাট যদি তোমার কোনো একটা অবস্থায় অক্সিজেন একেবারেই না থাকে, অক্সিজেন যদি একেবারেই না থাকে তখন কিন্তু ওখানে সালোক সংশ্লেষণটাও হয় না। সালোক সংশ্লেষণ ঘটে না। ঠিক আছে, এরপর আসি রাসায়নিক পদার্থ। রাসায়নিক পদার্থ বলতে বিভিন্ন রাসায়নিক পদার্থ আছে যেগুলো থাকলে তোমার সালোক সংশ্লেষণে এটা বাধা সৃষ্টি করে। পদার্থগুলো হচ্ছে ক্লোরোফর্ম, এরপর হচ্ছে হাইড্রোজেন সালফাইড, আর আরেকটা হচ্ছে মিথেন। এগুলো হচ্ছে বিষাক্ত পদার্থ, এগুলো থাকলে হচ্ছে তোমার সালোক সংশ্লেষণে এগুলো বাধা সৃষ্টি করে। এখন এগুলো সংকেতটাও দিয়ে দিই। ক্লোরোফর্মের সংকেত হচ্ছে CH-Cl3, তারপরে হাইড্রোজেন সালফাইড হচ্ছে H2S, আর মিথেনের হচ্ছে CH4। ঠিক আছে, এগুলো থাকলে কি সালোক সংশ্লেষণে ব্যাঘাত সৃষ্টি করে। তো এই গেল আমাদের সালোক সংশ্লেষণের বাহ্যিক প্রভাবক। এখন প্রশ্ন আসতে পারে কি, দুপুরের পর সালোক সংশ্লেষণের গতি কমে যাওয়ার কারণ কি? কারণ হচ্ছে তোমার দুপুরের পর সালোক সংশ্লেষণের গতি কম হওয়ার কারণ হচ্ছে তখন তোমার ওই যে তাপমাত্রাটা অনেক বেশি থাকে, আর তোমার আলোর পরিমাণটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে, যার কারণে তোমার সালোক সংশ্লেষণের গতিটাও কমে যায়। বুঝতে পারছো? দুপুরে কি হয়, দুপুরে আমাদের তাপমাত্রাটা একটু বেশি থাকে, আর অতিরিক্ত বেশি তাপমাত্রা কিন্তু সালোক সংশ্লেষণটা হতে পারে না। আর আলোর পরিমাণ যেটা, সেটা কিন্তু দুপুরের পর আস্তে আস্তে কমতে থাকে। দুপুরে কিন্তু সবচেয়ে বেশি আলো থাকে, কিন্তু দুপুরের পর ওই আলোর পরিমাণটা কিন্তু কমতে থাকে, যার কারণে সালোক সংশ্লেষণের গতিটা কমে যায়। আচ্ছা, এতক্ষণ পড়লাম সালোক সংশ্লেষণের বাহ্যিক প্রভাবক। এখন আসি অভ্যন্তরীণ প্রভাবকে। তো অভ্যন্তরীণ প্রভাবক হচ্ছে মোট পাঁচটা। একটা হচ্ছে ক্লোরোফিল সম্পর্কে আমি আলোচনা করে ফেলছি অলরেডি। এখন আসি পাতার বয়স আর সংখ্যা। পাতার বয়সের সংখ্যার মধ্যে যদি বলি যে তোমার ধরো পাতার বয়স যদি চিন্তা করি, যখন কোন একটা পাতা নতুন গজায় তখন সেই পাতাটা কিন্তু অনেক কচি অবস্থায় থাকে, সেখানে ক্লোরোপ্লাস্টের পরিমাণও কিন্তু কম থাকে। তো বোঝা যাচ্ছে যে কচি পাতাতে তোমার ক্লোরোপ্লাস্টের পরিমাণ কম থাকার কারণে সালোক সংশ্লেষণের হারটাও কম হয়। আবার যদি অতিরিক্ত বৃদ্ধ পাতার ক্ষেত্রে কথা চিন্তা করি, অতিরিক্ত বৃদ্ধ পাতাতেও কিন্তু ক্লোরোফিল কম থাকে, কারণ ওগুলোতে ক্লোরোফিল গুলো বেশি নষ্ট হয়ে যায়।
তো ওই অবস্থাতেও কিন্তু সালোক সংশ্লেষণ কম ঘটে। তো সবচেয়ে বেশি সালোক সংশ্লেষণ ঘটে হচ্ছে মধ্যবয়সী পাতাতে। মধ্যবয়সী পাতাতে সবচেয়ে বেশি সালোক সংশ্লেষণ ঘটে, আর বেশি কচি বা বেশি বয়স হয়ে গেলে সেগুলোতে কম সালোক সংশ্লেষণ ঘটে। আর সংখ্যা যদি চিন্তা করি, কোনো একটা গাছে যদি পাতা সংখ্যা বেশি হয় তো সেক্ষেত্রে সালোক সংশ্লেষণ কিন্তু স্বাভাবিকভাবেই বেশি হবে। যত বেশি সংখ্যা তত বেশি সালোক সংশ্লেষণ। আচ্ছা, এখন আসি শর্করার পরিমাণ। শর্করার পরিমাণ হচ্ছে এক্ষেত্রে তোমার যখন সালোক সংশ্লেষণ হয় তখন অনেক সময় কি শর্করার পরিবহন হয় না, শর্করার পরিবহনটা কম হতে পারে। যখন শর্করার পরিবহনটা কম হয় তখন সেটা জমা হতে থাকে। যখন জমা হয় তখন কিন্তু সালোক সংশ্লেষণের গতিটা একটু আস্তে আস্তে হয়। ঠিক আছে? তো এটাই হচ্ছে তোমার শর্করার যে প্রভাব, তোমার সালোক সংশ্লেষণে শর্করার প্রভাব। এজন্য কি বিকালে সালোক সংশ্লেষণের গতিটা কমে যায়। এটা তোমরা এর আগের প্রশ্নের আনসারেও লিখতে পারবে। এরপর আসি শর্করার পরিমাণ গেল, এরপর আসি পটাশিয়াম। পটাশিয়ামটা কিন্তু সালোক সংশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা হচ্ছে উদ্ভিদের দেহের ভেতরে এক ধরনের খনিজ পদার্থ। তো এই পটাশিয়ামটা যদি যত বেশি হবে সালোক সংশ্লেষণটাও তত বেশি হবে, আর কমে গেলে হারটা কমে যাবে, সালোক সংশ্লেষণের হারটা কমে যাবে। আর এই পটাশিয়ামটা অনুঘটক হিসেবে কাজ করে। অনুঘটক মানে কি? অনুঘটক মানে হচ্ছে তোমার বিক্রিয়ার একটা প্রভাবক হিসেবে কাজ করবে, মানে বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করবে, বাট এটা কিন্তু কোনো চেঞ্জ হবে না। বিক্রিয়ার গতিকে বাড়াবে, বাট এটা নিজে কিন্তু অপরিবর্তনীয় থেকে যাবে। আর এরপর আসি এনজাইম। সালোক সংশ্লেষণে বিভিন্ন এনজাইম দরকার হয়। এই এনজাইমগুলো কি উদ্ভিদের অভ্যন্তরীণ প্রভাবক হিসেবে কাজ করে। আচ্ছা, তাইলে গেল প্রভাবক। এটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? ন্যানোমিটার কি? ন্যানোমিটার হচ্ছে তোমার মিটারকে যদি 1 মিটারকে যদি 1-এর পর 9টা শূন্য বসাও, হ্যাঁ, এই একটাকে যদি আমি 1-এর পর 9টা শূন্য বসাই, ওইটাকে দিয়ে ভাগ করি, যে লেন্থটা পাবো ওইটাই হচ্ছে ন্যানোমিটার। মধ্যবয়সী পাতায় কেন ফটোসিনথেসিস বেশি হয়? কারণ হচ্ছে তোমার যখন পাতার বয়স একদম নতুন যে পাতাগুলো আছে ওগুলোতে ক্লোরোফিলের সংখ্যা কম থাকে, কারণ সেগুলোতে কি ক্লোরোফিলের সংখ্যা কিন্তু অনেক মানে মধ্যবয়সী পাতাতে সবচেয়ে বেশি থাকে। তো বেশি থাকার কারণে মূলত মধ্যবয়সী পাতাতে সালোক সংশ্লেষণ বেশি হয়। বাহ্যিক আর অভ্যন্তরীণ প্রভাবক কি? বাহ্যিক হচ্ছে বাহ্যিকের মধ্যে কি কি ছিল? আলো ছিল, কার্বন ডাইঅক্সাইড ছিল, পানি ছিল, অক্সিজেন ছিল। এগুলো কি কোনোটাই উদ্ভিদের ভেতরে থাকে, দেহের ভেতরে থাকে? এর মধ্যে কোনোটা কিন্তু উদ্ভিদের ভেতরে থাকে না, এগুলো উদ্ভিদ বাইরে থেকে ইউজ করে, সেজন্য এগুলোকে বাহ্যিক বলে। আর এগুলোকে যেগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছ এগুলোকে অভ্যন্তরীণ কেন বলে? কারণ ক্লোরোফিলটা উদ্ভিদের পাতার মধ্যেই থাকে, শর্করাটা উদ্ভিদের মধ্যে থাকে, কারণ উদ্ভিদ সালোক সংশ্লেষণের মাধ্যমে কিন্তু এই শর্করাটা উৎপন্ন করে। এটা উদ্ভিদের মধ্যে থাকে, পটাশিয়ামটা উদ্ভিদের ভেতরে থাকে, এনজাইমটাও ভেতরে থাকে, এজন্য এগুলোকে অভ্যন্তরীণ প্রভাবক বলে। আর কোনো প্রশ্ন আছে কারো? আচ্ছা, তাইলে মন্থর না মন্থর, ওয়ার্ডটা হচ্ছে মন্থর বা ধীর। আচ্ছা, তাহলে আমি ফাইনালি চলে যাই। একটা প্রশ্ন, আচ্ছা এই প্রশ্নটার উত্তরটা আমি বলে দিচ্ছি যে মধ্যবয়সী পাতার তুলনায় কম বয়সী পাতায় সালোক সংশ্লেষণের হার কম কেন হয়? কারণ মধ্যবয়সী পাতায় ক্লোরোফিলের পরিমাণ বেশি থাকে। আচ্ছা, তাহলে ফাইনালি চলে আসি জীবজগতে সালোক সংশ্লেষণের গুরুত্ব। এটা থেকে তোমাদের বেশি উচ্চতর দক্ষতামূলক প্রশ্নে আসতে পারে। কিভাবে আসবে? ধরো ঘতে বললো যে পৃথিবী এটি একটি গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক প্রক্রিয়া, ব্যাখ্যা করো। তো সেক্ষেত্রে তোমরা এটার গুরুত্বটা লিখে দিবে। অথবা এরকম আসতে পারে এটি সূর্যালোক আর জীবনের মধ্যে সেতু বন্ধন সৃষ্টি করে, ব্যাখ্যা করো। তারপরে এরকম আসতে পারে বিজ্ঞানীরা একে জৈব রাসায়নিক কারখানা নামে অভিহিত করেছেন, কারণটা ব্যাখ্যা করতে বলতে পারে। তো এরকম বিভিন্নভাবে আসতে পারে তোমাদের প্রশ্নটা। তো সেক্ষেত্রে আনসার হবে কি, এটার যে গুরুত্বটা সেটাই আনসার করবা। তো এছাড়াও আর একভাবে প্রশ্ন করতে পারে, ধরো এখানে একটা পাতা দিয়ে দিল, এরপর এখানে সূর্যের চিত্র দিয়ে দিল, এরপর দিয়ে দিল কি কার্বন ডাইঅক্সাইডটা এখানে প্রবেশ করছে। তো এটা এরকম একটা চিত্র দিয়ে দিল, গতে জিজ্ঞেস করতে পারে উপরোক্ত প্রক্রিয়াটি
বর্ণনা করতে বলতে পারে। সেক্ষেত্রে আলোক পর্যায়, অন্ধকার পর্যায় দুইটাই বর্ণনা করবে। যদিও দুটো একসাথে আসার সম্ভাবনা কম, নির্দিষ্ট করে একটা বলতে পারে। আর ঘতে বলতে পারে কি, এটার গুরুত্বটা বর্ণনা করো, প্রক্রিয়া যেটা ঘটতেছে সেটা বর্ণনা করো। আর অথবা এটা কি প্রাণীকুলকে টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা বর্ণনা করতে পারে, বলতে পারে। তো জীবজগৎকে যে টিকিয়ে রাখতেছে, এটা কিভাবে টিকিয়ে রাখতেছে, যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কিন্তু মূলত আমাদের যে মেইন খাদ্যটা সেটা উৎপন্ন হয়। তো এই খাদ্যটা যদি উৎপন্ন না হতো তখন কিভাবে আমরা শক্তিটা পেতাম? এই খাদ্যটাকে কিন্তু ভেঙে শক্তিটা উৎপন্ন হচ্ছে শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে, যেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তো উদ্ভিদ যে খাদ্যটা উৎপন্ন করে সেই খাদ্যটার উপর কিন্তু আমরা প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে নির্ভরশীল। প্রত্যক্ষভাবে কিভাবে, যে আমরা ভাতটা খাচ্ছি বা ফলমূল খাচ্ছি, এগুলো কিন্তু আমরা ডিরেক্ট উদ্ভিদ থেকেই নিয়ে গ্রহণ করতেছি। কিন্তু এছাড়া আমরা পরোক্ষভাবেও কিন্তু নির্ভরশীল। আমরা যে মাছ মাংসটা খাচ্ছি, এই মাংসটা, যে গরুর মাংস খাচ্ছি, এই গরুটা কিন্তু মূলত এই উদ্ভিদ থেকেই খাদ্যটা পেয়েছে। তো এভাবে কিন্তু আমরা উদ্ভিদের উপর নির্ভরশীল। তো যেহেতু খাদ্য তৈরি করার জন্য এটা গুরুত্ব অনেক। এছাড়াও কি অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের মধ্যে সমতা রক্ষা করে। কিভাবে রক্ষা করে? এটা বায়ুর যে এক্সট্রা কার্বন ডাই অক্সাইড, আমাদের কিন্তু কার্বন ডাই অক্সাইডের পরিমাণ ধীরে ধীরে বাড়তেছে। তো এই এক্সট্রা কার্বন ডাই অক্সাইড গুলো নিজের মধ্যে নিয়ে আবার কি বায়ুতে অক্সিজেনটাকে বের করে দিচ্ছে। এই অক্সিজেনটা যত অক্সিজেন থাকার যে পরিমাণটা, এটার শতকরা পরিমাণ হচ্ছে 20.95 মনে হয়, 20.95, অথবা এটাকে অনেক সময় 21% বলা হয়, 21% ধরা হয়। এই 21% অক্সিজেনের পরিমাণ যে 21% আর কার্বন ডাই অক্সাইডের বায়ুমণ্ডলের পরিমাণ যে 0.03%, এই সমতাটা রক্ষা করে হচ্ছে এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা যদি না হতো তখন কিন্তু আমরা যে শ্বসন প্রক্রিয়াটা ঘটতেছে, শ্বসনে কিন্তু কার্বন ডাই অক্সাইডটা আমরা উদ্ভিদও ত্যাগ করতেছে, প্রাণীও ত্যাগ করতেছে। তো সেক্ষেত্রে কিন্তু কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা অনেক বেশি বেড়ে যেত আমাদের পরিবেশে। আর আমরা কিন্তু ক্রমাগত অক্সিজেনটাকে গ্রহণ করতেছি, সেক্ষেত্রে অক্সিজেনের পরিমাণটা কমে যেত। তো একটা অসমতা বিরাজ করতো না। তো সেই অসমতাটাকে সমতায় ফিরিয়ে আনে হচ্ছে এই সালোক সংশ্লেষণ। ঠিক আছে? এছাড়াও বিভিন্ন রকমের শিল্প সামগ্রী, যেমন নাইলন, রেয়ন, কাগজ, এগুলো উৎপন্ন করে। তারপরে কি ঔষধ সৃষ্টিতেও কি সালোক সংশ্লেষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এগুলো লিখবা যদি প্রশ্ন আসে। আশা করি তোমাদের এই টপিকটা নিয়ে কোনো কনফিউশন নেই। যদি কনফিউশন না থেকে থাকে তাহলে আমি আজকের ক্লাসটা এখানে শেষ করতে পারি। যদি কারো প্রশ্ন থাকে করে ফেলো, কোনো প্রশ্ন থাকলে করে ফেলো। CHCl3 or CH3Cl, তোমার প্রশ্নটা কি? ক্লোরোফর্মের সংকেত কি? ক্লোরোফর্মের সংকেত হচ্ছে CHCl3। CHCl3 যেটা, এটাই হচ্ছে ক্লোরোফর্মের সংকেত। আচ্ছা ঠিক আছে, তাইলে ক্লাসটা আজকে এটুকুই রাখি। নেক্সট ক্লাসে দেখা হবে সবার সাথে। আসসালামু আলাইকুম।